তোমরা যারা ক্লাস 11 এর সেমিস্টার 1 এ আছো, যারা ডাব্লিউবিজি, যারা নিট, এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম নিয়ে সিরিয়াস, তার একটা কথা মাথায় খুব ভালো করে ঢুকি নাও যে ফিজিক্স কিন্তু শুরুই হয় এই ভৌত রাশির মাত্রা ও পরিমাপ এই চ্যাপ্টারটা দিয়ে। আর পুরো ফিজিক্সে সবথেকে সহজ কোনো চ্যাপ্টার যদি থাকে তাহলে সেটা হচ্ছে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও, তুমি কিন্তু পাবেই। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমার আসবেই। আর হার্ডলি 8 থেকে 9টা টাইপের কোশ্চেন এখান থেকে হয়, এর বাইরে কোনো টাইপের কোশ্চেন আর ফ্রেম হয় না। সেটা বলো যেই অ্যাডভান্সই বলো, বা যেই মেনে বলো, আর নিটি বলো, বা ডাব্লিউবিজেই বলো, বা তোমাদের সেমিস্টার 1 এর ফাইনাল এক্সাম বলো। ঠিক আছে, প্রতিটা টাইপের কোশ্চেন আমি এখানে ধরে ধরে শিখিয়ে দেবো। শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখো, তাহলে দেখবে পিওয়াইকিউতে যেসব কোশ্চেন আছে বা বইয়েতে যেসব কোশ্চেন আসে, যেসব কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে পরীক্ষায়, একটা কোশ্চেনও তোমাদের আটকাবে না যদি শুরু থেকে শেষ অবধি দেখো। এই চ্যাপ্টারে আমাদের যে সিলেবাস, মেনলি কোশ্চেন যেই যেই জায়গা থেকে আসে আমি তোমাদের বলে দিচ্ছি। এইখানে যে মাত্রা বিশ্লেষণ বলে যেই জায়গাটা আছে, এই জায়গা থেকে কোশ্চেন সব থেকে বেশি আসে। 1 নম্বর, 2 নম্বর পরিমাপের ত্রুটি আর ত্রুটির গণনা। ঠিক আছে, আর এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এই 4টে জায়গা মেনলি, এই হার্ডলি 4টে জায়গা থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন পাবেই। ঠিক আছে, 100% শিওর, আমি লিখে দিলাম 100% শিওর তোমরা কোশ্চেন কিন্তু এখানে পাবে। সেটা তোমাদের ডাব্লিউবিজেই হোক বা সেটা তোমাদের নিটি হোক, যে কোনো পরীক্ষা তোমাদের হয়ে থাক। একটা একটা করে ধরে ধরে শুরু করছি। শুরু, ভৌত রাশি বলতে কি বোঝো এটাকে আমরা জানি। ভৌত রাশি মানে সেই সমস্ত রাশি যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো। কি কি পরিমাপ করতে পারি আমরা ভরকে পরিমাপ করতে পারি, আমরা সময়কে পরিমাপ করতে পারি, তাই না? আমরা ঘনত্বকে পরিমাপ করতে পারি, আমরা ক্ষেত্রফলকে পরিমাপ করতে পারি। এই সমস্ত জিনিসগুলোকে, এই সমস্ত যে রাশি, এগুলো এক একটা রাশি। তাহলে ভৌত রাশি কি না, যে সমস্ত রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় ভৌত রাশি। ঠিক আছে, লিখে দিলাম যাদের পরিমাপ করা যায়। ঠিক আছে, যাদের পরিমাপ করা যায়, যাদের পরিমাপ করা যায় তারাই হচ্ছে ভৌত রাশি। এবার কি কি পরিমাপ করা যায় না, আমি কাঁদছি বা তোমার মনে কোনো কারণে অনেক কষ্ট আছে, ঠিক আছে, তুমি কষ্ট পেয়েছো, এই সমস্ত জিনিসগুলোকে কি পরিমাপ করা যায়? তুমি জাস্ট বোঝাতে পারবে যে আমার ভেতরে অনেক কষ্ট, কিন্তু কতটা অ্যাকচুয়ালি, কেজিতে আছে না মিনিটে আছে না সেকেন্ডে আছে, এটা তো পরিমাপ করা যায় না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভৌত রাশির মধ্যে আসে না। বোঝা গেল ভৌত রাশি কোনগুলো? যে সমস্ত রাশিগুলোকে আমরা মাপতে পারবো সেই সমস্ত জিনিসগুলোকে আমরা ভৌত রাশি বলবো, আর যাদের আমরা মাপতে পারবো না সেগুলো ভৌত রাশি না। ঠিক আছে, আমাদের ভৌত রাশিগুলো নিয়েই কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ভৌত রাশির প্রকারভেদ। এখন যে থিওরিগুলো পড়াচ্ছি, এই থিওরিগুলো একটু ভালো করে বুঝো, তাহলে পরবর্তী যে স্টেপগুলোতে আসবে সেগুলো তোমাদের সুবিধা হবে। দিক ধর্ম অনুযায়ী, দিক ধর্ম অনুযায়ী মানে, দিক ধর্ম অনুযায়ী আমরা ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এর কিন্তু দিক থাকে, মানে অভিমুখ থাকে, আর এর কিন্তু দিক থাকে না, এর দিক থাকে না। এবার শোনো, এই ব্যাপারটা, এই যে স্কেলার আর ভেক্টরের এই ব্যাপারটা, আমাদের ক্লাস 11 এর কিন্তু একটা চ্যাপ্টার আছে, ভেক্টর বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে অনেক ডিটেলসে আমরা এটা পড়বো। তারপর আবার ক্লাস 12এও তোমরা ম্যাথে পাবে এই চ্যাপ্টারটা। তো দিক ধর্ম অনুযায়ী আমরা ভৌত রাশিকে জাস্ট দুটো ভাগে ভাগ করি, জেনে রেখে দিই, একটা স্কেলার আছে, একটা ভেক্টর আছে। ভেক্টরের দিক থাকে আর স্কেলারের দিক থাকে না। ঠিক আছে, এইটুকু জাস্ট জেনে নাও। নেক্সট আমরা আসছি অন্য রাশির ওপর নির্ভরতা। এইটা হচ্ছে আমাদের পড়ার জায়গা, অন্যান্য রাশির ওপর নির্ভরতা। এটা হয় মূল একক, কি হয়? মূল একক বা লব্ধ একক বলা হয়, সরি, মূল একক বলা হয়, বা এটাকে প্রাথমিক এককও বলা হয়। মূল একক বা প্রাথমিক একক বলা হয়। আরেকটা আছে আমাদের লব্ধ একক, লব্ধ একক। এই দুটো ভাগে আমরা অন্যান্য রাশির ওপর নির্ভরতা অনুযায়ী এই বৈশিষ্ট্যের ওপর ভৌত রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা মূল একক বা প্রাথমিক একক বলা হয়, আর একটা লব্ধ একক। স্যার এগুলো কি? মূল একক বা প্রাথমিক একক আর লব্ধ একক এগুলো কি? ক্লাস 9-এ তোমরা জিনিসগুলো একবার পড়েছো, আর একবার বলছি শোনো। আমাদের তুমি যে রুমটায় আছো, সেই রুমটা কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি। একটা একটা ইটকে বসিয়ে এই রুমটা তৈরি হয়েছে। ওই একটা ইটকে মৌলিক একক বা প্রাথমিক একক হিসেবে গণনা ধরো। ঠিক আছে, তার মানে মৌলিক একক বা প্রাথমিক একক এরা কিন্তু একাই 100 হয়। আর লব্ধ একক যেটা, এই যে পুরো রুমটা, এটা হচ্ছে লব্ধ একক। এই পুরো রুমটা হচ্ছে আমাদের লব্ধ একক। তার মানে লব্ধ একক কিন্তু একা একা তৈরি হতে পারে না,
ও প্রাথমিক একককে ব্যবহার করেই কিন্তু আমরা লব্ধ একককে তৈরি করি। তার মানে এরা কিন্তু কোনো কিছুর ওপর, কোনো কাউরির ওপর ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, কাউরির ওপর এরা ডিপেন্ডেন্ট নয়, কাউরির ওপর নির্ভর করে না, কাউরির ওপর, আচ্ছা, কাউরির ওপর এরা নির্ভর করে না। আচ্ছা, এটা একটা গেল। আর এরা তাহলে কি, এরা মূল এককের ওপর নির্ভর করে, মূল এককের ওপর নির্ভর করে, মূল এককের ওপর নির্ভরশীল। এটা হচ্ছে আমাদের লব্ধ একক। এবার আমাদের প্রকৃতিতে 7টা মূল একক আছে। প্রাথমিক লব্ধ একক অনেক আছে, ঠিক আছে, কিন্তু 7টা মূল একক আমাদের প্রকৃতিতে আছে। আমি একটা একটা করে নাম লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে দেখো ভর, ঠিক আছে, একটা হচ্ছে ভর। 2 নম্বর হচ্ছে সময়, ঠিক আছে, 2 নম্বর সময়। 3 নম্বর হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা, যেটা বলবে তাপমাত্রা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমাদের মোল, মোল বলা হয় ওটা, সেটাকে, ঠিক আছে, 4। 5 নম্বর বলা হয় দীপন প্রাবল্য বলে একটা ভৌত রাশি আছে, দীপন প্রাবল্য বলে একটা ভৌত রাশি আছে, সেটা, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা কারেন্ট বলি, সেটা তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে আমাদের 6 নম্বর। আর 7 নম্বর যেটা আছে আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এই টোটাল 7টা হচ্ছে আমাদের মূল একক বা প্রাথমিক একক, আর বাদ বাকি যা কিছু আছে সেগুলো লব্ধ একক। একটা উদাহরণ আমি দিচ্ছি, ঘনত্ব। ঘনত্ব একটা আমাদের ভৌত রাশি, কিন্তু ভৌত রাশির কোন ভাগের মধ্যে আছে না লব্ধ একক এই ভাগের মধ্যে আছে। এবার ঘনত্ব সমান আমরা কি লিখি, উপরে লিখবো আমরা ভর, ঠিক আছে, নিচে লিখবো আমরা আয়তন, ঠিক আছে, এটা সমান হচ্ছে আমাদের ঘনত্ব। ডি সমান এম বাই ভি, ঠিক আছে, ঘনত্বকে ইংলিশে ডেনসিটি বলা হয়, ডেনসিটি সমান মাস বাই ভলিউম। তাহলে যে মাসটা আছে, এই মাসটা আছে মানে ভর আছে, এটা কি আছে, এটা হচ্ছে আমাদের মূল একক। আর আয়তনটাও তো আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, তার মানে সেটাও আমাদের কি আসছে, দেখো এখানে দৈর্ঘ্য আছে মানে প্রস্থ উচ্চতা সব এর মধ্যে ঢুকে আছে, তাহলে এটাও কিন্তু আমাদের মূল একক প্রাথমিক এককের উপর নির্ভর। তাহলে এক কথায় ঘনত্ব বলো, ক্ষেত্রফল বলো, আয়তন বলো, এরা সব কি, এরা হচ্ছে আমাদের লব্ধ এককের মধ্যে আছে, ঠিক আছে। এগুলো জাস্ট মুখস্থ কিচ্ছু করবে না, এগুলো জাস্ট জেনে রেখে দিও, এই জিনিসগুলো জাস্ট জেনে রেখে দিও। নেক্সট আমাদের কি টপিক আছে, নেক্সট আমাদের আছে ভৌত রাশির একক পদ্ধতি। আমরা যখন ক্লাস 6-এ আসছিলাম তখনই কিন্তু আমরা মোটামুটি একক পদ্ধতিগুলো পড়েছিলাম। কি কি একক পদ্ধতি আছে, একটা আছে স্যার সিজিএস পদ্ধতি আছে, আচ্ছা সিজিএস পদ্ধতিতে আছে। আর কি কি আছে, একটা আছে আমাদের এসআই পদ্ধতি আছে, একটা আছে আমাদের এফপিএস পদ্ধতি, এটা আছে, একটা আছে আমাদের এমকেএস পদ্ধতি। তাহলে এতগুলো আমাদের টোটাল একক পদ্ধতিতে আছে, যেগুলোতে আমরা কোনো ভৌত রাশিকে মাপি, তাই না, এইগুলো। এবার সিজিএস মানে হচ্ছে এখানে আমাদের সেন্টিমিটার থাকে, ঠিক আছে, জি ফর এটা হচ্ছে গ্রাম থাকে, আর এস ফর এটা হচ্ছে সেকেন্ড থাকে। আর এই এসআই এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এটা সব জায়গাতে প্রযোজ্য, এটাকে ইন্টারন্যাশনাল বলা হয়। আর এটা হচ্ছে আমাদের ফুট বলা হয়, এটাকে ফুট। আর পি ফর হচ্ছে পাউন্ড, ফুট পাউন্ড, আর এটাকেও সেকেন্ড বলা হয়। এমকেএস সিস্টেমে এটা হচ্ছে আমাদের মিটার, এটা হচ্ছে আমাদের কিলোগ্রাম, আর এটা হয় আমাদের সেকেন্ড। তো এই হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এফপিএস এ ফুট পাউন্ড সেকেন্ড, আর এমকেএস এ মিটার, কেজি আর সেকেন্ড। এই হচ্ছে আমাদের ভৌত রাশিকে পরিমাপ করার জন্য যেসব এককগুলো আছে সেই এককগুলো। নেক্সট এবার হচ্ছে ভৌত রাশির মাত্রা, ঠিক আছে। ভৌত রাশির মাত্রাটা কি, আচ্ছা একটা ভৌত রাশির নাম বলো, একটা ভৌত রাশির নাম বলো। একটা ভৌত রাশির নাম যদি আমি বলি, ধরো ক্ষেত্রফল, ঠিক আছে, একটা হচ্ছে ভৌত রাশির মাত্রা, একটা হচ্ছে ভৌত রাশির নাম হচ্ছে ক্ষেত্রফল। এখন মাত্রা বলতে বোঝায় যে এই যে ক্ষেত্রফল নামক যে ভৌত রাশিটা, এই যে আমাদের প্রাথমিক যেসব রাশিগুলি ছিল বা মূল রাশিগুলি ছিল, এম, এল, টি বা আরো যেগুলো ছিল, এইগুলোর ঘাতের সাথে কেমন ভাবে সে সম্পর্কিত আছে। এর ঘাতে 1 আছে না, ঘাতে 2 আছে না, ঘাতে 3 আছে, এদের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক, প্রাথমিক রাশির সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক, এটা কি বলা হয় ভৌত রাশির মাত্রা। বা আর একবার বল দিচ্ছি, একটা ভৌত রাশি কেমন ভাবে অন্যান্য যে আমাদের প্রাথমিক রাশির সাথে কেমন ভাবে সম্পর্কিত, সেটাই আমাদের ভৌত রাশির মাত্রা দ্বারা নির্ণয় করা হয়, ঠিক আছে। ভৌত রাশির মাত্রা দ্বারা আমরা কি নির্ণয় করি, একটা ভৌত রাশি অন্যান্য যেসব প্রাথমিক রাশি বা মৌলিক রাশির সাথে কেমন ভাবে সম্পর্কিত, এটা আমরা কিন্তু মাত্রার সাহায্যে নির্ণয় করি। জাস্ট এটুকু মাথায় রেখো।
এবার শোনো, এতদূর অবধি আমরা যা পড়লাম বেসিক কিছু পুরনো তোমাদের ক্লাস 9-এর ক্লাস 6-এর কিছু জিনিস আমরা রিভাইজ দিলাম। এখান থেকে আমাদের আসল 11-এর যে পড়া, যেটা জেই বা নিটের জন্য পড়া, সেটা শুরু হচ্ছে। শোনো, এই প্রত্যেকটা জিনিসের মাত্রা আমরা নির্ণয় করব এবং প্রত্যেকটা জিনিসের মাত্রা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, সরণ আর যে কোনো টাইপের দূরত্ব যদি নির্ণয় করতে হয়, সেই জায়গার মাত্রা হচ্ছে আমরা শুধু লিখবো এল। ঠিক আছে, হয় এটাকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, বা তুমি থার্ড ব্র্যাকেট দেবে না, শুধু এল লিখবে। সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জিনিসগুলো লিখবে না। ঠিক আছে, হয় থার্ড ব্র্যাকেটই দেবে, নয় কোনো ব্র্যাকেটই দেবে না। নেক্সট, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা মানে হয় ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্যের জন্য একটা এল আর প্রস্থের জন্য একটা এল, তাহলে দুটো এল হলো। দুটো এল মানে এল তার স্কোয়ার নয় কি? আচ্ছা, আয়তন মানে, আয়তন মানে সেখানে দৈর্ঘ্য আসছে, সেখানে প্রস্থ আসছে, সেখানে উচ্চতা আসছে, তার মানে তিনটে জিনিস আসছে। তাহলে তিনটে জিনিস আসছে মানে এল এর মাথায় কিউ। এই মাত্রাগুলো কিন্তু মনে রেখে দিও। তারপরে স্যার কি কি মাত্রা লাগবে? শোনো, বল। এবার বলের মাত্রা নির্ণয় করব কি করে? ধরো আমরা যেসব জিনিসের মাত্রা আমরা জানি না, সেই সব জিনিসের যদি মাত্রা নির্ণয় করতে হয়, তাহলে তাকে কেন্দ্র করে একটা সমীকরণ আমাদের মনে করতে হবে, সেখান থেকে আমরা বের করতে পারবো। যেমন বল, বল কিন্তু আমরা নিউটনের গতিসূত্রতে সমীকরণ ছিল এফ সমান এম ইন্টু এ, ছিল না? এফ সমান এম এ, এটা বল। আচ্ছা, এখানে এটা কি? ত্বরণ। স্যার ত্বরণটা কি? ক্লাস 9-এ ছিল ত্বরণ সমান হচ্ছে বেগ বৃদ্ধির হার, তার মানে ডেল্টা ভি বাই টি লিখতে পারি, বা ভি টু মাইনাস ভি ওয়ান বা ভি মাইনাস ইউ তোমরা লিখতে। বা এক কথায় ওপরে আমাদের বেগই ছিল আর নিচে আমাদের সময় ছিল। তাহলে বেগ মানে কি? বেগের মাত্রা হয় এল টি মাইনাস ওয়ান। কি করে হয়? বেগ সমান কি হতো? বেগ সমান হতো ওপরে থাকতো সরণ মানে এল, আর নিচে থাকতো সময় মানে হচ্ছে টি, তার মানে নিচে থাকতো আমাদের টি। আচ্ছা, এই টি এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে এল। এই টিটাকে যদি ঘুরিয়ে উপরে তুলি, তাহলে এর যে ওপরে যে পাওয়ারটা আছে তার আগে একটা মাইনাস ওয়ান আসে, সেই জন্য বেগেতে আমি এল টি মাইনাস ওয়ান লিখলাম, আর নিচেও একটা টি আছে। তাহলে যেটা আমাদের ত্বরণ, সেই ত্বরণের মাত্রা দাঁড়ালো আমাদের এল টি মাইনাস টু। তাহলে এইখানে এম আছে, এম মানে তো ভর, সেই ভরের জায়গায় এমই বসালাম। আর যেটা এ আছে এটা ত্বরণ, ত্বরণের মাত্রা আমি এখানে বসাবো, সেটা হচ্ছে এল টি মাইনাস টু। এটা হচ্ছে বল এফ এর মাত্রা। এবং এই মাত্রাটা এই চ্যাপ্টারে আমার মনে হয় সব থেকে বেশি ব্যবহার যদি হয় কোনো মাত্রা, সেটা হচ্ছে এই মাত্রা এম এল টি মাইনাস টু। নেক্সট, এবার দেখো আমরা চাপের মাত্রা নির্ণয় করব। আচ্ছা, চাপের মাত্রা নির্ণয় করার জন্য চাপের ফর্মুলা মনে করো। চাপের ফর্মুলা সমান হচ্ছে এফ বাই এ। ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে এফ বাই এ যদি হয়, তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, আর এ হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মাত্রা এক্ষুনি বের করলাম, দেখো এল তার স্কোয়ার। তাহলে ওপরে একটা এল এর সাথে নিচে একটা এল কেটে নিচে একটাই এল থাকলো, তাহলে ওপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এম, এল এর মাথায় মাইনাস ওয়ান আর টি এর মাথায় মাইনাস টু। এর হচ্ছে চাপের মাত্রা। কার্য বা শক্তির মাত্রা কি? দেখো, কার্য বা শক্তি দুটো কিন্তু একই রাশি। এটা সমান হয় এফ, তার সঙ্গে এস থাকে, মানে বল ইন্টু সরণ। আচ্ছা, বলের মাত্রা দেখো এক্ষুনি নির্ণয় করলাম এম এল টি মাইনাস টু। আচ্ছা, সরণটাকে শুধু এল বলা যায়, তাহলে এর মাত্রা আমাদের দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। অলরেডি আমরা কিন্তু বলের মাত্রাকে দুবার ব্যবহার করে নিলাম। নেক্সট, আমরা ক্ষমতা বের করব। ক্ষমতা সমান কি হয়? কার্য বাই সময়। কার্য করার হারকে কি বলা হয়? সময়। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। এবার কার্যের মাত্রা কি? দেখো, কার্যের মাত্রা বের করলাম এম এল স্কোয়ার টি মাইনাস টু। এম এল তার স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে আমাদের কার্যের মাত্রা। আর নিচে সময় আছে মানে নিচে একটা টি আছে, তাহলে এইখান থেকে যেটা বেরোলো এম এল তার স্কোয়ার, এই টিটা যদি ওপরে যায় তাহলে এটা হচ্ছে টি মাইনাস থ্রি। তাহলে এইটা হলো আমাদের সব থেকে বেসিক চারটে জিনিসের মাত্রা আমরা এখানে নির্ণয় করলাম। তোমরা খাতা পেন নিয়ে এগুলো লিখে নিও। নেক্সট দেখো আর কি কি মাত্রা নির্ণয় করতে হবে। স্যার ভরবেগ, দেখো নামেই আছে, কিন্তু ক্লাস 10 বা 9-এ ছিল। দেখো ভর বেগ, ভর মানে হচ্ছে এম, আর বেগ মানে হচ্ছে বেগের মাত্রা। বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। তাহলে এম এল টি মাইনাস ওয়ান হচ্ছে ভরবেগ। আচ্ছা, পৃষ্ঠটানটা কি স্যার? পৃষ্ঠটানটা সারফেস টেনশন। এটা আমাদের ছিল কোথায়? ক্লাস 9-এ ছিল। পৃষ্ঠটান মানে ওপরে হচ্ছে বল আর নিচে হচ্ছে দৈর্ঘ্য থাকে স্যার, নিচে থাকে কি? দৈর্ঘ্য। এবার বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, আর যেটা দৈর্ঘ্য,
তার মাত্রাও তো এল, তাহলে এল আর এল তো কেটে যাবে, তাহলে এটা থাকবে mt-2। আচ্ছা স্যার পীড়ন মানে কি? পীড়ন মানে কি? পীড়নটাও কিন্তু ওই পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের মতোই না, সরি, পীড়নটা হয় ওপরে থাকে এফ আর নিচেই থাকে এ, মানে পীড়নের মাত্রা আর চাপের মাত্রা দুটোই কিন্তু সমান। পীড়নের মাত্রা হচ্ছে এম, উপরে কি আছে এফ মানে বল, তাহলে বলের মাত্রা হবে mlt-2, আর নিচে আছে এ মানে ক্ষেত্রফল, তার মানে এটা হচ্ছে এল তার স্কোয়ার। তাহলে এই এল এর সাথে এই এল কেটে নিচে একটা এল, তাহলে এখানে থাকছে এম, এল এর মাথায় কত আছে 1, এটা ওপরে যদি যায় -1 আর ওপরে অলরেডি একটা -2 আছে, তো সেটা সেরকম বসে গেল। তাহলে এম এল -1 t-2, এই প্রত্যেকটা কিন্তু একবার দেখো, দিয়ে না দেখে করার চেষ্টা করো, ঠিক আছে? আর কথাগুলো ভালো করে শুনে শুনে একটু সাইডে লিখে নিও। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা স্টার মার্ক, ঠিক আছে? এই কোশ্চেনটা স্টার মার্ক। এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে যে এপসাইলন নটের মাত্রা তুমি নির্ণয় করো। তো একটা কথা বলে দিই এখানে, যে যখন আমি কোনো ইকুয়েশনে দেখবো হাফ বা 1/4 বা পাই, ঠিক আছে, তো এই সমস্ত জিনিসের মাত্রা নির্ণয়ে কোনো কাজ নাই, ঠিক আছে? এদের কিন্তু কোনো কাজ নেই, এদেরকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এদের কোনো মাত্রা টাত্রা হয় না। তাহলে এখান থেকে আমি এপসাইলন নটের যদি মাত্রা নির্ণয় করতে হয়, আমরা কি করতাম, যেমন একটা ইকুয়েশনে যদি এক্স এর মান নির্ণয় করি, তাহলে এক্সটাকে আমরা আলাদা রাখতাম। এখানেও কিন্তু সেরকম একই, আমরা এপসাইলনের এই চিহ্নটাকে বলা হয় এপসাইলন, ঠিক আছে? তো এপসাইলন নট, এপসাইলন এটাকে বলা হয় এপসাইলন, আর এখানে একটা শূন্যর মতো চিহ্ন দিয়ে দিলে এটাকে বলা হয় এপসাইলন নট। এবার এই এপসাইলন নটের মাত্রা আমাকে নির্ণয় করতে হবে, সেজন্য কি করতে হবে, এপসাইলন নটটাকে এক সাইডে রাখবো। তাহলে এপসাইলন নটটাকে আমি এক সাইডে করে দিলাম, এটা সমান আমরা তাহলে কি লিখবো 1/f, এফটা নিচে চলে এলো। এবার Q1 Q2 মানে আমি কিউ তার স্কোয়ার লিখতে পারি, তাই না? দুটো তো ধরো একই, কিউটা কি আধান, এখানে কিউটা কি আধান, এটা হচ্ছে কুলম্বের সূত্র, আর আরটা কি, আরটা হচ্ছে দূরত্ব। আচ্ছা কিউর মাত্রা কি হয়, কিউর মাত্রা হয় I × T, এটা হচ্ছে আধান, আধানের মাত্রা, আধানের মাত্রা হচ্ছে I × T, এটা মাথায় রেখে দিও। আচ্ছা এবার তাহলে এখানে মাত্রা নির্ণয় করতে হবে, তাহলে কিউর মাত্রা হচ্ছে I আর T, তার উপরে স্কোয়ার আছে, তার মানে এটা হচ্ছে আমাদের I এর স্কোয়ার আর এটা হবে আমাদের T এর স্কোয়ার। আচ্ছা স্যার ভালো কথা, নিচে তো বলও আছে, তাহলে বলের মাত্রা বসাই, বলের মাত্রা mlt-2 ডট, আর আছে আরটা কি দূরত্ব, তাহলে দূরত্বের মাত্রা L হয়, তাহলে Lই বসবে। আচ্ছা এবার তাহলে এগুলোকে সব ওপরে তুলে দিই, এগুলোকে সব ওপরে তুলে দিলে ওপরে m যদি যায়, m এর মাথায় -1 যাবে, এইখানে একটা এল আছে আর এইখানে একটা এল আছে, দুটো এল আছে, নিচেতে আছে, ওপরে নিয়ে যাব, তাহলে এল এর মাথায় কিন্তু 2 হবে, কিন্তু 2 এর আগে একটা -2 হবে। আচ্ছা এই t-2টা যদি উপরে যায় তাহলে +2 আকারে যাবে, আর উপরে অলরেডি একটা +2 আছে, তার মানে এটা হচ্ছে t⁴ আর এটা হচ্ছে I এর উপরে স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের এপসাইলন নটের মাত্রা। আচ্ছা এখানে একটা ছোট্ট পড়া মিস্টেক হয়ে গেছে, এখানে আর স্কোয়ার আছে, এখানে আমি আর স্কোয়ার দিইনি, তার মানে এটাও আর স্কোয়ার, তাহলে 2 আর 1 কে 3, তার মানে এইটা হবে কিন্তু -3, ঠিক আছে? m in -1 l -3 তারপর t⁴ I স্কোয়ার। নেক্সট দেখো এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটা WBJEE 2017 সাল আর এইমস 2000 সালে এসছে। এখানে জি এর মাত্রা আমাদের নির্ণয় করতে হবে, এবং এই জি এর মাত্রাটা আমাদের কিন্তু বহু জায়গায় লাগবে। এর নেক্সট আমরা যখন কোনো অঙ্ক করব আজকের ভিডিওতে, তখন এই জি এর মাত্রাটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার হবে। তো জি এর মাত্রা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে জিটাকে আমাকে একদিকে করতে হবে, তাহলে জি আমি একদিকে করে দিলাম। তাহলে জি সমান আমি কি লিখবো, ওপরে থাকছে আমাদের এফ ইন্টু আর স্কোয়ার, আর নিচেই আমাদের আছে m1 m2 বা m তার স্কোয়ার আমি দিতে পারতাম। এবার এফটা কি, এফটা বল, তাহলে বলের মাত্রা mlt-2, এটা হচ্ছে বলের মাত্রা। আচ্ছা যে আরটা আছে, আরটা তো দূরত্ব, তাহলে দূরত্বের মাত্রা l তার স্কোয়ার, নিচে দুটো m আছে মানে দুটো ভর, তার মানে এখানে m এর স্কোয়ার হবে, তাহলে এই m আর এই m কেটে নিচে একটা m থাকলো, আর তো কাটাকুটির কিছু নাই, তাহলে mটা যদি উপরে যায় m এর মাথায় একটা -1, l এর মাথায় হবে q, ঠিক আছে, যেহেতু দুটো আর একটা তিনটে আছে, আর t এর মাথায় হচ্ছে -2। এইটা হচ্ছে আমাদের জি এর মাত্রা। এই জি এর মাত্রাটা কিন্তু আমাদের পরীক্ষায় একবার এসেছিল WBJEE 2017 সালে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে E সমান mc², এটা আসলে আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সূত্র, ঠিক আছে? আমাদের ক্লাস 12-এ যখন তোমরা 4th সেমিস্টার দেবে, সেখানে কিন্তু আমাদের এই সমীকরণটা আছে। এবার এই ইটা হচ্ছে শক্তি, এই ইটা কি, ইটা হচ্ছে শক্তি। আচ্ছা স্যার, আচ্ছা এমটা কি, এই এমটা হচ্ছে আমাদের ভর, আর এই সিটা হচ্ছে বেগ, এক কথা এটা আলোর বেগ। তো এখান থেকে আমাদের ই এর মাত্রা নির্ণয় করতে বলেছে, তাহলে
ই সমান আমরা কি লিখবো এম, এটা ভর, তাহলে ভরের মাত্রা কি হয় শুধু এম হয়। সিটা কি বেগ, বেগের মাত্রা কি হয় এল টি মাইনাস ওয়ান হয়। এইবার এইটার ওপরে তো একটা স্কোয়ার থাকবে তাই না, এটার উপরে তো একটা স্কোয়ার থাকবে, তাহলে এটা হচ্ছে এম, এল এর মাথায় হচ্ছে স্কোয়ার আর টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার দেখো তো এই মাত্রাটা, এই শক্তির মাত্রা আর কার্যের মাত্রা সমান হলো নাকি। আচ্ছা স্যার দেখে নিচ্ছি, কার্যের মাত্রা তো আমরা নির্ণয় করলাম, ঠিক আছে। কার্যের মাত্রা আমরা কোথায় নির্ণয় করলাম, কার্যের মাত্রা আমরা একদম প্রথমেই নির্ণয় করেছি। এখানে দেখো কার্যের মাত্রা কি এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা নির্ণয় করেছি এবং এখন আমরা কিন্তু সেটাই বের করলাম এম এল স্কোয়ার টি মাইনাস টু। আমাদের এখানে অনেক স্লাইড আছে, ঠিক আছে, আজকে কিন্তু এইগুলো আমরা সমস্ত কিছু পড়বো, এগুলো ঠিক আছে ডিটেলসে পড়বো, একদম কোনো কিচ্ছু টপিক বাদ যাবে না। প্রত্যেকটা ধরনের অঙ্ক, যত ধরনের অঙ্ক এই চ্যাপ্টারে হয় সমস্ত ধরনের অঙ্ক কিন্তু আমরা আজকে করব। নেক্সট এইখানে যতগুলো আমি এখানে তোমাদের করে দিয়েছি এই প্রত্যেকটা যেন তোমাদের মুখস্থ থাকে, ঠিক আছে, সূত্রটা অন্তত মুখস্থ থাকে, যেগুলো তোমাদের সিলেবাসে নেই। যারা WBGE দেবে বা যারা নিট দেবে তাদের তো সবই কিছু আছে, তো তারা কিন্তু সব মুখস্থ করবে। আর যারা সেমিস্টার ওয়ানে তাদের কিন্তু কিছু জিনিস এখানে যেমন প্রথম সেমিস্টারে নেই, তো তারা সেগুলো বাদ দিলেও দিতে পারো। আচ্ছা, আর যদি তারা যদি এখন থেকে ঠিক করে যে না আমরা WBGE দেবো আর নিটের জন্য পড়ছি, তাহলে তারা কিন্তু অ্যাটলিস্ট করে রেখে দিও, সব কটা না হলে কিছু করে রেখে দিও, কারণ কাজে লাগতে পারে। আচ্ছা, দুটো পেজ আছে, দুটো পেজ আর একটা, এই দুটো পেজে কিন্তু সবকিছু আছে, ঠিক আছে, দুটো পেজে সবকিছু হয়ে যাবে তোমাদের। আর আমি কিছু করিয়ে দিলাম, ইনাফ ইনাফ এইগুলোই। এবার আসছি মাত্রার সমসত্তা নীতি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। এটা কি, এটা কি স্যার? শোনো, তোমাকে যদি এখন আমি বলি যে তুমি 1 কেজির সাথে 1 মিনিটকে যোগ করো, এটা কি সম্ভব? এটা কি বাস্তবে সম্ভব যে 1 কেজির সাথে 1 মিনিটকে আমি যোগ করব? বাস্তবে সম্ভব কি জিনিসটা? কোশ্চেন করো, সম্ভব না। আমি যদি 1 কিলোমিটারের সাথে 2 কিলোমিটার যুক্ত করতে বলি, হবে? হবে জিনিসটা? সেম একই রকম ভাবে মাত্রা সমসত্তা নীতি মানে দুটো ভৌত রাশি একই প্রকৃতির, বা ঠিক আছে তাদেরকে আমরা যোগ করতে পারবো, ঠিক আছে। বা ধরো এরকম লেখা আছে, দেখো ধরো ওয়াই সমান এরকম লেখা আছে এ প্লাস বি, ঠিক আছে, তাহলে এর সাথে বি কে আমি যুক্ত করছি, মানে এ আর বি দুটো কিন্তু একই ধরনের রাশি। যদি এটা সময় হয় বিটাকেও সময় হতে হবে এবং ওয়াইকেও সময় হতে হবে। যদি এ সমান আমি 1 মিনিট লিখি আর বি সমান আমি 2 মিনিট লিখি, তাহলে ওয়াই সমান কত হবে? 3 মিনিট। তাহলে যদি যুক্ত থাকে কোনো জায়গায়, তার মানে বুঝে যাবে যে এ আর বি যদি যুক্ত অবস্থায় থাকে, তার মানে এ আর বি এর যে মাত্রাটা কিন্তু সেম। আবার এ এর সাথে ওয়াই এর মাত্রাও সেম। এইটার মানে হচ্ছে দেখো ওয়াই এর মাত্রা আমি থার্ড ব্র্যাকেটে লিখছি, ওয়াই এর মাত্রা আমাদের এর মাত্রার সাথে সমান হবে, আবার এর মাত্রা আমাদের বি এর মাত্রার সাথে সমান হবে, ঠিক আছে। মাঝখানে প্লাস আছে না মাঝখানে মাইনাস আছে এটা দেখার আমাদের কোনো দরকার নেই। যদি মাত্রা সেম থাকে তাদের মধ্যে যোগ আর বিয়োগ করা যায়, ভাগ বা গুণ মাত্রা সেম থাকলেও করা যায়, মাত্রা সেম না থাকলেও করা যায়, ঠিক আছে। আমি এখানে লিখে দিলাম মাত্রা সমান হলে যোগ প্লাস ও বিয়োগ, এটা এই দুটো করা যায়, ঠিক আছে, এই দুটো করা যায়। এবার যদি মাত্রা স্যার সমান না থাকে, মাত্রা সমান না থাকলে যোগ বিয়োগ করা যাবে না, বাট গুণ ভাগ করা যাবে, ঠিক আছে। এবার ধরো এরকম আছে y সমান a মাইনাস বি, এটার মানেও সেম, এখানেও যে y এর মাত্রা সেটা a এর মাত্রার সাথে সমান, সেটা আবার b এর মাত্রার সাথেও সমান। এই চ্যাপ্টারে প্লাস মাইনাসে অত গুরুত্ব হয় না, এখানে প্লাস, এখানে ইকুয়েশন সলিউশনের কোনো ব্যাপার না, ঠিক আছে, যে ইকুয়েশন আমাকে সলিউশন করতে হবে, কখনো ইকুয়েশন সলিউশন করতে হবে না। ইকুয়েশনের মাঝে দেখবে এরকম প্লাস তুমি পাবে বা মাইনাস তুমি পাবে, তখন তুমি বুঝে যাবে ওই প্লাসের ডান দিকে আর বাঁ দিকে যেই দুটো সংখ্যা, যে দুটো রাশি দিয়ে আছে, ভৌত রাশি দিয়ে আছে, ওদের মাত্রাটা সমান। এটা জাস্ট মাথায় রাখবে, এটা মাথায় রেখে অঙ্ক করবে, প্রত্যেকটা অঙ্ক তোমার বেরোবে। এবং আমি দেখিয়েও দিচ্ছি অবশ্য প্রত্যেকটা টাইপের অঙ্ক, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এর পরবর্তীকালে যখন রায়মার্টিন বেরোবে সেগুলো সলিউশন করতে। সেম তো ধরো এরকম আরেকটা এরকম আছে, ধরো y সমান a প্লাস বি মাইনাস সি, এরকম আছে। এবার কি হবে স্যার? একই নিয়ম, যে y এর যা মাত্রা a এর মাত্রাও সমান, y এর যা মাত্রা b এরও একই মাত্রা, y এর যা মাত্রা c এরও একই মাত্রা, আবার এর মাত্রা b এর মাত্রা c এর মাত্রা তিনটেই সমান। মানে y এর মাত্রার সাথে আমাদের
এ এর মাত্রা সমান, এর মাত্রার সাথে বি সমান, আবার বি এর সাথে সি সমান, মাঝে মাইনাস আছে না প্লাস আছে আমার দেখার দরকার নাই। যদি ভাগে থাকে তখন আলাদা কথা, তখন মাত্রা সমান হতেও পারে বা মাত্রা সমান নাও হতে পারে। এবারে এইখান থেকে তোমাদের কোশ্চেন আসা শুরু হয়, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে। এই জায়গাটা স্টার মার্ক দিয়ে রাখো। যতগুলো টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে, যতগুলো টাইপের কোশ্চেন হতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো কোন কোন জায়গায় এসছে, বিবেকানন্দ বিদ্যাপীঠে এসছে, এইচএস 2024 সালে এসছে। এখানে বলা হচ্ছে যে পি সমান এ মাইনাস টি তার স্কোয়ার বাই বি ইন্টু এক্স। এবার এখানে কি বলেছে বলতো, এখানে বলেছে এ বাই বি এর মাত্রা আমাকে নির্ণয় করতে হবে। এবারে এই জিনিসটাকে একটুখানি স্টাইল দিয়ে আমি যদি এরকম লিখতে পারি কি, দেখো তো, এ বাই বি এক্স মাইনাস টি স্টার স্কোয়ার বাই বি এক্স, এটাকে আমি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তার মানে এবার দেখো মাইনাস চলে এলো, মানে পি এর যা মাত্রা এই এ বাই বি এক্স এরও একই মাত্রা, আবার সেই একই মাত্রা হবে আবার টি স্কোয়ার বাই বি এক্স এরও একই মাত্রা হবে, হবে কি হবে না? এবার আমাকে তো টি স্কোয়ার বাই বি এক্সটা দরকার নাই, আমাকে জাস্ট এ বাই বি এর মাত্রাটা জানতে চেয়েছি। তার মানে আমি কি করবো, ডান দিকটা আমাদের যেহেতু দরকার নাই এটা আমি মুছে দিলাম, দিকটা আমাদের দরকার নাই, এ বাই বি এর মাত্রা যেহেতু নির্ণয় করতে বলেছে। এবার অঙ্ক যেমন সলিউশন করি, তাহলে এ বাই বি সমান আমি কি লিখতে পারি, পি এর সাথে এক্স এর গুণ, পি এর সাথে এক্স এর গুণ লিখতে পারি। আচ্ছা এবার পিটা কি, চাপ সমান কি লেখা যায়, ওপরে এফ লিখবো। আচ্ছা মাত্রাটা আমি এইখানে নির্ণয় করে নিচ্ছি, সব ক্ষেত্রে মাত্রা মুখস্থ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, জাস্ট ইকুয়েশন মনে রাখলেই হয়। এবার চাপ সমান আমি যদি চাপটাকে পি দিয়ে ডিনোট করি, সেটা ওপরে এফ হয় আর নিচেই এ হয়, মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। এবার এখানে যদি ভাঙ্গি তাহলে এটা হবে এম এল টি মাইনাস টু, আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকে এটা হবে এল তার স্কোয়ার, এই একটা এল আর এই একটা এল কাটলে নিচে একটা এল, তাহলে এটা থাকছে এম, এই এলটা যদি উপরে যায় তাহলে এল মাইনাস ওয়ান আর হচ্ছে টি মাইনাস টু, এম এলটা যদি উপরে যায় মাইনাস ওয়ান টি মাইনাস টু। তাহলে এইখানে যে আমাদের এখানে যে পি এর মাত্রাটা যে জানতে, পি এর মাত্রা যে হয়েছে, ঠিক আছে, এখানে যে পি এর মাত্রা, পিটা কি চাপ, তো চাপের মাত্রা আমরা কি বের করলাম, এম, এল এর মাথায় মাইনাস ওয়ান আর টি এর মাথায় হচ্ছে আমাদের কত, মাইনাস টু। এবার আছে এক্স, এক্সটা কি সরণ, তাহলে সরণের জায়গায় আমি এল বসাবো না, সরণের জায়গাতে এল বসাবোই। তাহলে দেখো এইখানে একটা এল আর এই একটা এল যদি কেটে যায় তাহলে কি থাকছে, এম টি মাইনাস টু, তাহলে এম টি মাইনাস টু। এবার এম টি মাইনাস টু কোনটাতে আছে, এম টি মাইনাস টু আমাদের অপশন সিতে আছে, তো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে, অপশন সি। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে এই অঙ্কটা। এই প্রত্যেকটা অঙ্ক এখানে তোমরা শুধু দেখছো যে সংসদ নমুনা বা কোন একটা পার্টিকুলার স্কুলে এসছে, কিন্তু এই কোশ্চেনগুলো যতগুলো কোশ্চেন কি সব কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসছে। তো বেসিক বলে যে ছেড়ে চলে যাব এমনটা ভুলেও করো না, অন্তত একবার প্র্যাকটিস করো। এর নেক্সট ভিডিওতে কি আমরা কি করব, আমরা সেখানে যেই অ্যাডভান্সের কোশ্চেন করব, সেখানে আমরা আইআইটি যেই ওল্ড কিছু কোশ্চেন আছে সেগুলো করব, আমরা সেখানে নিটের কোশ্চেন তুলব ডাইরেক্ট, এবং সেখানে ডাব্লিউবি যেই পিওয়াইকিউ বসাবো। এই সমস্ত কোশ্চেনগুলো একটা ভিডিওতেই নিয়ে চলে আসবো, যাতে তোমাদের সুবিধা হয়। এই এতগুলো জায়গার কোশ্চেন এক জায়গাতে পেয়ে যাবে, এবং তোমরা দেখবে প্রত্যেক বছরে তোমরা পিওয়াইকিউ বের করবে, ঠিক আছে, ডাব্লিউবিজের প্রত্যেক বছরের পিওয়াইকিউ বের করবে, আর এইদিকে তোমরা যেই অ্যাডভান্স, আইআইটি যেই নিট আর এই সমস্ত কোশ্চেনগুলো বের করবে। দেখবে অনেক কোশ্চেন, আমি ফিজিক্সের ক্ষেত্রে বলছি, অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, যেগুলো আগে আইআইটিতে এসছে বা আগে যেই অ্যাডভান্স এসছে বা নিটে এসছে, ওই সমস্ত কোশ্চেন বা ওই সমস্ত কোশ্চেনের টাইপ কিন্তু রিপিট হয়, প্রত্যেক বছরও হয়েছে, আগের বছরও হয়েছে, এই বছরও হবে, আমি দেখবো দেখিয়ে দেবো। এবার এফ সমান কি দিয়ে আছে, এফ সমান এটা দিয়ে আছে পি টি এর ওপরে মাইনাস ওয়ান প্লাস কিউ ইন্টু টি। কোশ্চেন কি বলেছে, পি এর একক প্রদত্ত কোন রাশিটি সমতুল। আচ্ছা এখানে প্লাস চিহ্ন আছে, মানে এই এফ এর যা মাত্রা, এই পি টি মাইনাস ওয়ানের মাত্রাও তাই, আবার কিউ টি এর মাত্রাও কিন্তু সেম। এবার আমাদের কিন্তু চেয়েছে, এখানে বলছে পি এর মাত্রা, তাহলে পি আর এফ কে আমি নিই, কিউ কে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, এর কোনো কাজ এখানে নেই। এবার তাহলে পি সমান আমি কি লিখতে পারি, ওপরে এফ, টি ইনভার্স মানে নিচে আমি টি লিখতে পারি। আচ্ছা এফ মানে হচ্ছে, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, আর টিটা টি থাকলো, তাহলে এটা যদি ওপরে ঘুরে যায় তাহলে এম এল টি মাইনাস থ্রি। এবার দেখো ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু,
ত্বরণের যে মাত্রা সেটা হচ্ছে এল টি মাইনাস টু, এটা হবে না। বেগটা হবে না, বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, আর সরণের মাত্রা হচ্ছে শুধু এল। ভর বেগের যদি মাত্রা বলি তাহলে ভর হচ্ছে এম, আর বেগের মাত্রা এল টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে ভরবেগের মাত্রা। আচ্ছা, এই টিটা যদি ওপরে যায়, এখানে একটুখানি আমাদের মিস্টেক হয়ে গেছে, এই টিটা তো ওয়ান আছে, যদি উপরে যায়, উপরে যদি গুণ হবে, ঠিক আছে, এখানে আমারই মিস্টেক হয়ে গেছে, এটা এটা কিন্তু গুণ হবে জায়গাটায়। যদি এটার মানে কি, পিটা নিচে আছে, তাহলে পি সমান কি লিখতে পারি, এফ ইন্টু টি লিখতে পারি। তাহলে এফটা হচ্ছে আমাদের এম এল টি মাইনাস টু, আর এই টি এর জায়গায় আমরা টি বসাবো, তার মানে এটা দাঁড়াচ্ছে এম এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ভরবেগের মাত্রার সাথে কিন্তু এটা আমাদের সমান হচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটার দিকে তাকাও, কোথায় কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবিজি 2008 সালে এসছে। এএফএমসি বলে একটা এক্সাম হয় যেখানে 2001 সালে এসছে, বিএইচইউতে 2005 সালে এসছে, কেরালা পিইটি আমাদের 2011 সাল 2012 সালে এসছে। এবার প্রত্যেকটা কোশ্চেনে তোমরা এই জিনিসগুলো দেখে বুঝতে পারবে যে কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট, সেজন্য কিন্তু এগুলো আমার দেওয়া, এগুলো আমি নাও দিতে পারতাম, কিন্তু কোশ্চেনের ইম্পর্টেন্স বোঝানোর জন্য কিন্তু এই জিনিসগুলো আমি দিয়ে রেখেছি। এফ সমান আমাদের আসছে এটি প্লাস বিটি তার স্কোয়ার। এবার এখানে এ আর বি এর মাত্রা জানতে চেয়েছে। এবার যেহেতু প্লাস আছে, তাহলে প্লাসের বাঁ দিকে যে রাশিটা আছে আর প্লাসের ডান দিকে যে রাশিটা আছে, এদের সবারই মাত্রা সমান। তাহলে এফ এর যা মাত্রা, এ টি এর মাত্রা সমান, আর বি টি তার স্কোয়ার এরও মাত্রা সমান। আমি এফ সমান এ টি একটা করলাম, আর এফ সমান বি টি স্কোয়ার একটা করলাম। এবার তাহলে এ সমান আমরা কি লিখবো, এফ বাই টি। তাহলে এ সমান যদি এফ বাই টি লিখি, তাহলে এটা হচ্ছে এম এল টি মাইনাস টু, আর এই টি এর জন্য নিচে একটা টি লিখলাম, তাহলে সেক্ষেত্রে এটা আমরা পাচ্ছি এম এল টি মাইনাস থ্রি। এটা হচ্ছে আমাদের কার মাত্রা, এর মাত্রা। আচ্ছা, এখান থেকে যদি আমি বি সমান লিখতে চাই, তাহলে বি সমান ওপরে লিখবো এম এল টি মাইনাস টু, আর নিচে টি স্কোয়ার আছে, তার মানে ওপরে আমরা কি লিখবো, টি তার স্কোয়ার। টি স্কোয়ার বি সমান কি হবে, এফ বাই টি স্কোয়ার আসবে, এফ এর মান এম এল টি মাইনাস টু, আর নিচে আমাদের টি আছে। এবার তাহলে এইখান থেকে আমাদের বি এর মাত্রা কি আসবে, এম, এল তো এলই থাকবে, এই দুইটা যদি উপরে যায় তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ফোর আকারে আসবে। তাহলে এ হচ্ছে এম এল টি মাইনাস থ্রি, এ হচ্ছে কি এম এল টি মাইনাস থ্রি, এম এল টি মাইনাস থ্রি এতে আছে, এম এল টি মাইনাস থ্রি বিতে আছে, তাহলে অপশন সি আর অপশন ডি তো প্রথমেই ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এম এল টি মাইনাস থ্রি হয়ে গেল। এবার বি হচ্ছে এম এল টি মাইনাস ফোর, তাহলে এম এল টি মাইনাস ফোর হচ্ছে আমাদের বি, তাহলে অপশন বি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। কোশ্চেনটা কোন কোন জায়গাতে এসছে, সিবিপিএমটি এসছে, সিবিএসসি পিএমটি মানে এটা নিটের কোশ্চেন, ঠিক আছে, সিবিএসসি পিএমটি মানে নিটের কোশ্চেন, এআই ট্রিপলি মানে হচ্ছে এটা জেই মেনের কোশ্চেন। আচ্ছা দেখো, ডাব্লিউবিজি 2016 সালে এসছে, জেই মেনের 2004 সালে এসছে, এবং নিটেও এসছে 1997 সালে, এবং আরো অন্যান্য পরীক্ষাতেও এসছে। এবার এখানে বলেছে সান্দ্রতা গুণাঙ্কর মাত্রা লিখতে বলেছে। শোনো, সান্দ্রতা গুণাঙ্ক, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় ইটা। সান্দ্রতা গুণাঙ্ক এটা সমান হয় এফ বাই এ ডট ডি এক্স বাই ডিভি। এফটা কি, বল, এটা কি, ক্ষেত্রফল, এক্সটা কি, এক্সটা হচ্ছে সরণ বা দূরত্ব বলা যায়, আর ভিটা হচ্ছে আমাদের বেগ, এফটা হচ্ছে আমাদের বল, আর এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের সান্দ্রতা গুণাঙ্কের মাত্রাটা আমাদের এখানে নির্ণয় করতে হবে, যেটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। তাহলে এফ বাই এ যদি বলি, আচ্ছা তাহলে ইটা সমান এফ এর মাত্রা বসাই, তাহলে এফ এর মাত্রা হচ্ছে বল, তাহলে বলের মাত্রা এম এল টি মাইনাস টু, এ আছে, এর মাত্রা কি, এর মাত্রা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এর মাত্রা হচ্ছে এল তার স্কোয়ার। আচ্ছা, উপরে আছে এক্স, ডি এর কথা ভুলে যাও, ডিএক্স মানে সরণের যে পরিবর্তন সেটা হয়েছে, বা দূরত্বের পরিবর্তন, সেটা আমি এল দিয়ে ডিনোট করব। আচ্ছা, ভিটা কি, ভি হচ্ছে বেগ, বেগের মাত্রা এল টি মাইনাস ওয়ান। তাহলে এইখানে একটা এল এর সাথে এইখানে একটা এল আমার কাটলো, এইখানে আর একটা এল এর সাথে নিচের একটা এল কেটে এখানে একটা এল থাকলো। আচ্ছা, তাহলে ওপরে গেল এম, এল এর মাথায় আমার এলো মাইনাস ওয়ান, আর এই টি ওয়ানটা যদি ওপরে যায় তাহলে প্লাস আকারে যাবে, এবং ওপরে তাহলে এটা শুধু হবে
এটা সমান হবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান অপশন সিতে আছে। তো এক্ষেত্রে আমাদের অপশন সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কতবার পরীক্ষায় এসছে জাস্ট ইমাজিন করো কতবার এসছে। যেখানে যেখানে সিবিএসসি পিএমটি দেখছো সেটা কিন্তু আমাদের নিটের কোশ্চেন, ঠিক আছে। নিট আগে সিবিএসসি পিএমটি বা শুধু পিএমটিও ছিল, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো উড়িষ্যা জেইতেও এসেছিল, কেরালা পিইটি, এমপি পিএমটি, তো অনেক পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা এসছে। এবার প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা নিচের কোনটির সমান? এবার যারা ক্লাস 11-এ নতুন নতুন ঢুকেছো তারা প্লাঙ্কের ধ্রুবক চিনো না, কিন্তু যারা ডাব্লিউবিজেই দেবে বা নিট দেবে তারা কিন্তু এটার সঙ্গে জানে যে ডি ব্রগলির ইকুয়েশন ল্যামডা সমান হয় এইচ বাই এমভি হয়। এখানে এই যে এইচটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, এটা সমান ল্যামডা এমভি হয়। ল্যামডাটা আসলে এক প্রকারের দৈর্ঘ্য, এটা তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। আচ্ছা এমটা হচ্ছে আমাদের ভর আর ভিটা হচ্ছে আমাদের এখানে বেগ। এবার ল্যামডা হচ্ছে আমাদের এল, তাহলে যেহেতু দৈর্ঘ্য, আচ্ছা এমটা ভর তার মানে এটা শুধু এম লিখলাম, আর ভিটা হচ্ছে বেগ, আর বেগ সমান এখানে আমি লিখবো এল টি মাইনাস ওয়ান। তার মানে এখানে দাঁড়ালো এম, এই এল এর সাথে এই এল, তাহলে এল স্কোয়ার, আর একটা হচ্ছে টি মাইনাস ওয়ান। এবার এক এক করে প্রত্যেকটার এখানে আমি নির্ণয় করব। শোনো এখানে আমি যদি শক্তির মাত্রা নির্ণয় করি, ঠিক আছে, শক্তির মাত্রা, তাহলে শক্তির মাত্রা যদি আমি নির্ণয় করি, ওপরে হবে কার্য, শক্তি সমান ওপরে কি লিখবো কার্য, আর নিচে হচ্ছে আমাদের সরণ, শক্তির মাত্রা হচ্ছে কার্য ইন্টু সরণ, ঠিক আছে। শক্তি সমান হচ্ছে আমাদের শক্তি সমান, শক্তি বা কার্য দুটোতে একই রাশি, এটা সমান আমাদের বল ইন্টু সরণ লিখব। এবার বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, আর সরণের মাত্রা হচ্ছে শুধু এল, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু হচ্ছে, এখানে টি মাইনাস ওয়ান আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা বের করা আমাদের জন্য ফালতু হবে। তাহলে আমাদের প্রথম একটা অপশন এখানে চলে গেল যে এই জিনিসটা আমাদের হবে না, শক্তিটা হবে না। ভরবেগ, ভরবেগকে কি বলা হয় এম, আর এটা হচ্ছে ভর, আর বেগটা হচ্ছে আমাদের এল টি মাইনাস ওয়ান, তাহলে এম এল টি মাইনাস ওয়ান আছে কি না, এটাও তাহলে হবে না। আচ্ছা শক্তি যেহেতু হলো না, কার্যও হবে না। এবার কৌণিক ভরবেগের মাত্রা, এটা জেনে রেখে দিও, কৌণিক ভরবেগের মাত্রা হচ্ছে আমাদের এরকম লেখা হয় এম ভি আর, এটাকে বলা হয় কৌণিক ভরবেগের মাত্রা। এম মানে এম, আচ্ছা ভি মানে হচ্ছে বেগ, আর বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, আর মানে দূরত্ব, সেই আর এর জায়গায় আমি এল লিখবো। তাহলে এটা হচ্ছে এম এল তার স্কোয়ার টি মাইনাস ওয়ান। তাহলে এর মাত্রাটা আমাদের সমান হয়ে গেল কৌণিক ভরবেগের সাথে। এ অপশন কাটা, বি অপশন কাটা, সি অপশন কাটা, অপশন ডি এর সাথে ম্যাচ খেলো। নেক্সট কোশ্চেনটা, এই পুরো চ্যাপ্টারের মধ্যে যদি কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে, তাহলে এটা হচ্ছে সেই কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের ক্লাস 11-এর বহু স্কুলে এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে, বহু স্কুলে এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে পরীক্ষায়। এই কোশ্চেনটা তোমাদের মেবি ডাব্লিউবিজি 2013 সালে তো এসছে, সিবিএসসি পিএমটি নিটেও এসছে, খুব রিসেন্টে যেই মেন 2024 বা 25 সালে এই কোশ্চেনটা এসছিল। এখানে দেখো একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে প্লাস চিহ্ন আছে, মানে প্লাসের ডান দিকে মানে এ বাই ভি স্কোয়ার, আর প্লাসের বাঁ দিকে মানে পি, এদের মাত্রা সমান। সেম এই ভি মাইনাস বি আছে, তার মানে মাইনাসের বাঁ দিকে আর মাইনাসের ডান দিকে যারা আছে এদের মাত্রা সমান। এরকম করে বুঝতে হবে, আমাকে ইকুয়েশন সলিউশন করার কোনো প্রয়োজন নাই এখানে। তাহলে পি এর যা মাত্রা, আমাদের এ বাই ভি স্কোয়ারের মাত্রাও সমান। এখানে আমাদের জাস্ট এর মাত্রা জানতে চেয়েছে, তাহলে এ সমান হচ্ছে আমাদের পি ইন্টু ভি স্কোয়ার। পিটা কি চাপ, তাহলে চাপ সমান ওপরে কি লিখবো, আচ্ছা এখানে একটা কাজ করি, ভিটা যেহেতু আয়তন, আচ্ছা চাপ সমান পি, তাহলে চাপ সমান হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ। তাহলে উপরে যদি এম এল টি মাইনাস টু লিখলাম, আর এ মানে হচ্ছে এল স্কোয়ার, তাই না। এ মানে কি, মানে হচ্ছে ক্ষেত্রফল মানে এল তার স্কোয়ার। তাহলে এইখানে এল এর সাথে এই এল কেটে নিচে একটা এল থাকলো, তাহলে এটা বেরোচ্ছে এম, এল এর মাথায় মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে টি এর মাথায় মাইনাস টু। তাহলে পি যেখানে আছে সেখানে লিখলাম এম, এল এর মাথায় মাইনাস ওয়ান, আর টি এর মাথায় মাইনাস টু। এবার ভিটা কি আয়তন, তাহলে আয়তনের ওপরে কিউব, কিন্তু তার উপরে আবার স্কোয়ার আছে, তার মানে এটা হবে এল টু দি পাওয়ার 6। এবার যদি এর মাত্রাটা নির্ণয় করি, এম 6 থেকে 1 বাদ দাও পাওয়ারটা, তাহলে 5, তাহলে এল টু দি পাওয়ার 5 আর টি টু দি পাওয়ার মাইনাস টু, এটাই কিন্তু হচ্ছে আমাদের এর মাত্রা, যেটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। তাহলে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে আমাদের অপশন এ। তাহলে অপশন বি কাটা,
অপশন সি কাটা, অপশন ডি কাটা, সবকটাই কাটা হয়ে গেল। আমাদের এখানে উত্তর কিন্তু চলে এলো অপশন এ। এবং কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। দেখো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, প্ল্যাঙ্কের ধ্রুবক এর মাত্রা, প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা আমরা বের করলাম, এটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কোন রাশির সাথে সমান। দেখো এটা কিন্তু অনেক কটা পরীক্ষায় এসছে, এটা কিন্তু হোমওয়ার্ক দিলাম। নেক্সট, এইখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস, শোনো। এইখানে এই যে আর সি আছে, আর এর মাত্রা, এখানে আমি আলাদাভাবে একটা কাজ করি, নির্ণয় করি। সরো এইখানে আমি এই আগের পেজটায়, এখানে আমরা নির্ণয় করতে যাব, মাত্রা নির্ণয় করব। কার কার মাত্রা নির্ণয় করব? আর সি, ঠিক আছে, আর এল সির মাত্রা নির্ণয় করব। আর এর মাত্রা, এল এর মাত্রা, সি এর মাত্রা। এটা ইন্ডাক্টরের ক্ষেত্রে হয়, যারা ক্লাস 11-এ পড়ছো তারা হয়তো এগুলো জানো না, তারা শুধু রোধটাই জানো, ঠিক আছে। তো ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এল হয়, আর ধারকত্বের ক্ষেত্রে সি হয়। এক এক করে সবকটার মাত্রা কিন্তু আমরা নির্ণয় করব, এবং প্রত্যেকটার মাত্রা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা পি সমান আর এর ভি স্কোয়ার বাই আর, এটা আমি লিখতে পারি। তাহলে আর সমান এটা লেখা যাবে ভি স্কোয়ার বাই পি লেখা যাবে। আচ্ছা, তাহলে ভিটা কি? দেখো ডাব্লু সমান কিউ ইন্টু ভি হতো, এখান থেকে ভি সমান আমি কি লিখতে পারবো? ডাব্লু বাই কিউ। এবার ডাব্লুটা হচ্ছে কৃতকার্য, মানে কার্য, তাহলে কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, আর কিউটা তো কিউই থাকবে। এবার তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, আর এস যেটা আছে সেটা সরণ, তাহলে তার জায়গায় শুধু এল লিখবো। আর কিউটা হচ্ছে আমাদের আধান, আধানের মাত্রা আইটি হয়। এবার প্রত্যেকটা মাত্রা এখানে যদি বসাই, তাহলে এম এর জায়গায় এম লিখলাম। এবার শোনো, এখানে আই তো আছে, এখানে এল কটা আছে? দুটো, তাহলে এল এর মাথায় স্কোয়ার, এল এর মাথায় স্কোয়ার। এই টিটা যদি ওপরে যায়, এখানে ওপরে কত আছে? 1, ওপরে গেলে কত? -1, তাহলে টি এর মাথায় হচ্ছে -3। আচ্ছা, আর আছে আইটা যদি ওপরে যায় তাহলে -1। এইবার এর মাথায় তোমার আছে স্কোয়ার, যদি এর মাথায় এবার স্কোয়ার চাপাই, তাহলে এম এর মাথায় আমাদের স্কোয়ার যাচ্ছে, খুবই ভালো কথা। আচ্ছা, এল এর মাথায় যদি স্কোয়ার যায়, তাহলে এল টু দি পাওয়ার 4 হচ্ছে। টি এর মাথায় যদি স্কোয়ার যায়, টি টু দি পাওয়ার -6 হচ্ছে। আর আই এর মাথায় যদি স্কোয়ার যায়, আই টু দি পাওয়ার -2 হচ্ছে, হলো। আচ্ছা, পিটা কি? পিটা হচ্ছে আমাদের ক্ষমতা। পিটা কি? পিটা হচ্ছে আমাদের ক্ষমতা। তাহলে ক্ষমতা এটা সমান হয় ডাব্লু বাই টি হয়, একক সময়ে যে কার্য করা হয়। এবার ডাব্লুর মাত্রা এখানে আছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল তার স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে আমাদের কার্যের মাত্রা, নিচে সময় আছে মানে টি। তাহলে এখান থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে এম এল স্কোয়ার, এই টিটা যদি ওপরে যায় তাহলে টি টু দি পাওয়ার -3, তাহলে এম এল তার স্কোয়ার আর টি টু দি পাওয়ার -3 হলো। এবার একটা ছোট্ট পার একটা কাটাকুটি করা যাক। এই এম এর সাথে এই এম কেটে উপরে একটা এম রইলো, সেটা আমি এখানে লিখলাম। আচ্ছা, এখানে দেখো এল টু দি পাওয়ার 4 এর সাথে এটা কেটে উপরে একটা এল তার স্কোয়ার রইলো, তাহলে এল এর স্কোয়ার রইলো। টি টু দি পাওয়ার -3টা যদি ওপরে যায় তাহলে +3, তার মানে এখানে আমাদের রইলো টি টু দি পাওয়ার -3। আর এখানে আমাদের আয়ের মাথায় -2 যেমনকার তেমন রইলো। এটা হচ্ছে আমাদের রোধের মাত্রা। এই রোধের মাত্রা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে রোধের মাত্রাটা আমি এখানে আলাদা কালিতে করে দিলাম, এই রোধের মাত্রা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটার মাত্রা আমি এখানে বের করলাম। নেক্সট আমাদের যে জিনিসটার মাত্রা বের করব সেটা হচ্ছে সি। এবার সি কিউ সমান, এটা সূত্র হচ্ছে কিউ সমান সিভি। এইখান থেকে আমরা সি এর মাত্রা যদি নির্ণয় করি তাহলে সি সমান হবে কিউ বাই ভি। এবার কিউ সমান আমরা লিখবো হচ্ছে আই ইন্টু টি, আর ভি এর মাত্রা দেখো আমরা এখানে নির্ণয় করলাম এম এল তার স্কোয়ার টি টু দি পাওয়ার -3, সো টি টু দি পাওয়ার -3 আর আই টু দি পাওয়ার -1। এবার এখানে মাত্রাটা এই এমটা যদি ওপরে যায় তাহলে এম এর মাথায় আমাদের -1 হবে। আচ্ছা, এইখানে একটাই দেখো এল আছে, তাহলে এলটা যদি ওপরে যায় এল এর মাথায় -2 এবং টি টু দি পাওয়ার -3 আছে, আর ওপরে কিন্তু একটা 1 আছে, তাহলে ওপরে গেলে এটা হবে টি টু দি পাওয়ার 4। আর এখানে আই টু দি পাওয়ার -1 আছে, তাহলে ওপরে গেলে শুধু আই, তাহলে এটা হচ্ছে আই এর মাথায় স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সি এর মাত্রা, মানে ধারকত্বের মাত্রা হচ্ছে এটা। এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর এল বের করলাম, সরি আর সি বের করলাম। নেক্সট আমাদের একটা মাত্রা নির্ণয় করতে বাকি আছে, সেটা হচ্ছে এল। এল এর মাত্রা দেখো ইএমএফ, মানে যেটা ভোল্টেজ মানে বিভব পার্থক্য যেটা বলি, সেটা সমান হয় এল ডি আই বাই
ডিটি হয়। এখান থেকে এল এর মাত্রা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে ওপরে আমাদের ইএমএফ যাবে, ঠিক আছে, আর নিচেই আমাদের আসবে ডিআই বাই ডিটি। তাহলে এল সমান আমরা ওপরে ইএমএফ মানে ভোল্টেজ, তাহলে ভোল্টেজের যে মাত্রা এম এল তার স্কোয়ার, এম এল তার স্কোয়ার, তারপরে টি টু দি পাওয়ার -3, সো টি টু দি পাওয়ার -3, আর হচ্ছে আয়ের মাথায় -1, আয়ের মাথায় -1 দিলাম। দেখো এবার ডিআই বাই ডিটির মাত্রা আমি কি করে নির্ণয় করব। সো ডিআই বাই ডিটির মাত্রা কি করে নির্ণয় করব, এর মাত্রা হবে আই ইন্টু টি ইনভার্স, মানে নিচে তো টি আছে, এটা তো টি, ঠিক আছে, তো সেটাই আমরা এখানে করেছি, আই ইন্টু টি ইনভার্স হবে। তাহলে ডিআই ডিটির জায়গায় আমি লিখবো আই টি এর উপরে -1। তাহলে এম, এখানে আমাদের এল এর মাত্রা যেটা হবে সেটা আমাদের এম রইলো। আচ্ছা এবার এলটা দেখি, এল দেখো একটাই আছে, তাহলে এল এর স্কোয়ার দাঁড়ালো। আর টি, টি এর মাথায় এখানে -3 আছে, এটা যদি ওপরে যায় তাহলে পজিটিভ আকারে যাবে, তাহলে -3 প্লাস 1, তাহলে -2 দাঁড়ালো। এখানে আয়ের মাথায় কত আছে 1, ওপরে গেলে তাহলে আই টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল আমাদের ইন্ডাকটেন্স যেটা আছে তার মাত্রা। চলো এই তিনটের মাত্রা আমরা নির্ণয় করলাম। এটা কিন্তু তোমাদের জেইর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা কিন্তু আমাদের জেইর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি এই পার্টটা জেই বা নিটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই পার্টটা। চলো এবার দেখি আমাদের কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন, আর আর সি এর সাথে নাকি মাত্রা গুণ করলে কি হবে, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। সি ও আর যথাক্রমে ধারকত্ব আর রেজিস্টেন্স এর মাত্রা মানে নির্দেশ করে। এবার আর সি এর মাত্রা, আর আর সি, এবার আর আর সি এর মাত্রা আমরা এখান থেকে দেখব। আর এর মাত্রা আছে এম এল স্কোয়ার টি -3, এম এল তার স্কোয়ার টি -3, আর আছে এখানে এম এল স্কোয়ার টি -3 আই -2, সো এখানে আছে আই -2, এটা হয়ে গেল আমাদের আর এর মাত্রা। এবার সি এর মাত্রা কি, সি এর মাত্রা দেখো এম -1 এল -2, তাহলে এম তার উপরে -1 এল তার উপরে -2, আর আছে এখানে টি টু দি পাওয়ার 4 আর আই এ স্কোয়ার, তাহলে টি টু দি পাওয়ার 4 আর আই এ স্কোয়ার, আর আর সি কে মাল্টিপ্লাই করে দিলাম। এবার দেখো এম এর মাথায় এখানে আছে +1, এখানে আছে -1, কাটলো। আচ্ছা এল এর মাথায় এখানে আছে +2, এখানে এল এর মাথায় -2, এটা কাটলো। আয়ের মাথায় এখানে আছে -2, আয়ের মাথায় আছে +2, এটাও কাটলো। এবার এখানে টি -3, এখানে টি টু দি পাওয়ার 4, মানে 4 - 3 তার মানে 1। তাহলে আর সির যে মাত্রা সেই মাত্রাটা আমাদের দাঁড়াচ্ছে কিন্তু শুধুমাত্র টি, এখানে টি শুধুমাত্র আছে আমাদের অপশন বিতে, ঠিক আছে। 0 মানে এইগুলো কোনো ভ্যালু নাই, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তার মান 1 হয়। তাহলে অপশন এ আমাদের কাটা, ডিও কাটা, সিও কাটা, অপশন বি কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু জেইতে আসা কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা তুমি দেখবে জেই মেনে, রিসেন্ট জেই মেনে দেখবে এই কোশ্চেনটা তুমি পাবে। আচ্ছা এই কোশ্চেনটা তুমি জেই মেনে পাবে, এই টাইপের কোশ্চেন কিন্তু জেই মেনে বারবার রিপিট হয়। এখানে দেখো এল বাই আর এর মাত্রা আমাকে নির্ণয় করতে বলেছে, এল বাই আর এর মাত্রা। তো আর এর মাত্রাটা আমি তলায় আগে লিখে, আচ্ছা একবারে এখান থেকে লিখি। এল এর মাত্রা এম এল স্কোয়ার টি -2, এখানে আমি লিখে দিচ্ছি, ওপরে হচ্ছে এম এল তার স্কোয়ার টি -2 আর হচ্ছে আই -2, এটাই তো, এম এল স্কোয়ার টি -2 আই -2, ভালো কথা। আচ্ছা নিচে আছে আর, এবার আর এর মাত্রা যদি নির্ণয় করি এম এল স্কোয়ার টি -3, এম এল তার স্কোয়ার টি -3, আর একটা হচ্ছে আমাদের আই -2, সো আই -2। এবার এটা দেখো এম এর সাথে এম কাটলো, এল স্কোয়ারের সাথে এল স্কোয়ার কাটলো, আই -2 এর সাথে আই -2 কাটলো, ওপরে টি টু দি পাওয়ার -2, আর এই তিনটা যদি ওপরে যায় তাহলে +3 আকারে যাবে, তার মানে এটার ক্ষেত্রেও কিন্তু এল বাই আর এর ক্ষেত্রেও কিন্তু দেখো আমাদের টি আসছে। তাহলে এল বাই আর এর ক্ষেত্রেও আমাদের টি আসছে, আর আর এর সাথে সি গুণ করলেও কিন্তু টি আসছে। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল কোশ্চেন, পরীক্ষা যদি করতে চাও অনেক টাইম লেগে যাবে, তো এগুলো বারবার প্র্যাকটিস করে কিন্তু হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে। আর একটা তোমরা বাড়িতে কাজ করবে, √ভার এল সি, ঠিক আছে, এর মাত্রাটা তোমরা নির্ণয় করবে, ঠিক আছে। এর মাত্রাটা কিন্তু তোমাদের আমি বাড়ির কাজ দিলাম, এর মাত্রাটা কত হয় এটা আমাকে জেনে তোমরা একটু বলবে যে √ভার এল সি এর মাত্রাটা কত হবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। যারা এখন এতদূর অবধি ভিডিওটা দেখেছো তাদের জন্য এটা বাড়ির কাজ। দেখো এইটা হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক। প্রথমে কোশ্চেনটাই আমাদের জেইতে এসছে, কিন্তু এটা আগেরগুলো একটা টাইপের কোশ্চেন ছিল,
ঠিক আছে, এগুলো আমাদের তোমাদের প্রিন্সিপাল অফ হোমোজেনিটির যে ছিল সে তার সাথে রিলেটেড। এবার এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, লেখাটা এরকম হবে, ঠিক আছে, যে তিনটে রাশি তোমাকে দিয়ে দেবে, তাদেরকে মৌলিক রাশি হিসেবে ধরবে। অনেক জায়গায় মৌলিক রাশি না বলে প্রাথমিক রাশি বলবে, যে তিনটে রাশিকে প্রাথমিক রাশি হিসেবে তোমাকে ধরেছে, দিয়ে ভরের মাত্রা নির্ণয় করো, বা পৃষ্ঠটানের মাত্রা নির্ণয় করো, বা ঘনত্বের মাত্রা নির্ণয় করো। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে, এবং এটা কিন্তু তোমাদের যেই মেনে এসছে 1999 সালে, যদিও পুরনো, কিন্তু এই টাইপের কোশ্চেন এখনো অবধি তোমাদের আছে, পরীক্ষায় আসে। নিটে দেখবে, রিসেন্ট নিটে দেখবে, তোমরা দেখবে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পাবে। তো এই টাইপের কোশ্চেনগুলো নির্ণয় করে একটা জাস্ট নিয়ম আছে, ঠিক আছে, একটাই নিয়ম আছে, ওই একটা নিয়ম শিখে দিলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে পারবে। এরপরেও আমি কোশ্চেন নিচ্ছি, দেখো এটাও কিন্তু আমাদের যেই মেনে এটাও কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে। তারপরে এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের AIPMT মানে এটা যে নিটে এসছে, একবার বুঝে যাও তাহলেই হবে। শোনো, যদি বল হচ্ছে F, দৈর্ঘ্য হচ্ছে L, আর সময় হচ্ছে T, এদের মৌলিক রাশি ধরা হয়, তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। যার মাত্রা নির্ণয় করতে বলবে তাকে আমরা বাঁ দিকে লিখবো M, দিয়ে সমানুপাতিক চিহ্ন দেবো। এবার কাদের কাদের মৌলিক রাশি বলেছে সেটা আগে লিখবো। তাহলে এখানে আমরা F কে মৌলিক রাশি বলেছে, এখানে L কে মৌলিক রাশি বলেছে, এখানে T কে মৌলিক রাশি বলেছে। এবার এদের মাথার একটার উপরে X দাও, একটার উপরে Y দাও, একটার উপরে Z দাও, তুমি ABCও ধরতে পারো, কোনো অসুবিধা নাই। নেক্সট পার্ট কি করবো স্যার, এবার M, এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে একটা আমি এখানে ধ্রুবক দিলাম, এই ধ্রুবকটাকে কেব নাম দিলাম, বাট এই ধ্রুবকটাকে আমরা এর মান এর মান 1 হিসেবেই নেবো, ঠিক আছে। তাহলে F টু দি পাওয়ার X, L টু দি পাওয়ার Y এবং T টু দি পাওয়ার Z। যদি এর মান আমরা 1 নিয়ে থাকি, তাহলে এর জায়গায় জাস্ট আমরা কিচ্ছু বসাবো না, এরকমই রেখে দেবো, এবং এইখান থেকে আমাদের মান মানে এককটা নির্ণয় করতে হবে, মাত্রাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে XYZ এর জাস্ট আমরা মান বের করব, XYZ এর মানটা আমরা বের করে এখানে পুট করব এই সমীকরণটায়, এবং আমাদের উত্তর কিন্তু চলে আসবে। স্যার কি করে বের করব এটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে মানে M এর মাথায় 1 আছে, তার মানে L এর মাথায় 0 আছে, আর T এর মাথায় 0 আছে। একটু আগেই বললাম কোনো কিছুর ওপরে 0 মানে 1, তাহলে L এর মাথায় 0 মানে এখানে 1 আছে, আর T এর মাথায় 0 মানে 1 আছে, এটুকু বুঝে গেল। আচ্ছা, Fটা কি বল, তাহলে বলের মাত্রা বসাবো আমি, বলের মাত্রা হচ্ছে ml t-2, এটা হচ্ছে বলের মাত্রা, তার মাথায় একটা x। আচ্ছা স্যার ভালো কথা, এলটা কি, এলটা দেখো এখানে বলেছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তার মাথায় হচ্ছে আমাদের ওয়াই, আর একটা বাকি আছে টি, টিটা হচ্ছে সময়, তার মাত্রা টি হবে, তার উপরে আমরা জেড বসাচ্ছি। এবার আমরা জাস্ট গুণ করব, এম এর মাথায় এক্স, এম এর মাথায় এক্স, এল এর মাথাতেও এক্স, এল এর মাথাতে এক্স, আর টি এর মাথাতে হবে -2x। ভালো কথা, এইখানে কি হবে, এল এর মাথাতে ওয়াই হবে, আর টি এর মাথাতে জেড হবে। তাহলে আর এইদিকে বাঁ দিকে দাঁড়াচ্ছে m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। এবার আমরা পাওয়ার সমান করব। প্রথমে দেখো m এর পাওয়ার কত আছে 1, আর এইদিকে m এর পাওয়ার কত আছে x, এটা হয়ে গেল। এবার তাহলে m এর পাওয়ারে x আছে, আচ্ছা ভালো কথা। এবার l দেখো, l এর পাওয়ারে এখানে কত আছে x, আচ্ছা, আর এখানে l এর পাওয়ারে y আছে, তার মানে এটা আমরা যোগ করতে পারি, আমাদের এটা করণীতে শেখানো হয়েছে, সূচকে শেখানো হয়েছে। তাহলে এল এর মাথায় এখানে এক্স আছে, এখানে এল এর মাথায় ওয়াই আছে, ঠিক আছে। এরকম যদি হয় যে এ টু দি পাওয়ার বি আর এ টু দি পাওয়ার সি, তাহলে এটাকে এরকম লেখা যাবে এ টু দি পাওয়ার বি প্লাস সি, আমাদের সূচকে এরকম নিয়ম আছে। তাহলে সেরকমই এল এর মাথায় এক্স আছে, এখানে এল এর মাথায় ওয়াই আছে, তাহলে এল এর সাথে আমরা এল এর যে পাওয়ার এক্স প্লাস ওয়াই সেটা আমি করতে পারি। সেম এবার টি এর মাথাতে যদি করি, তাহলে এখানে টি এর মাথাতে কত আছে -2x আছে, এখানে টি এর মাথাতে কত আছে +z আছে, এবং বাঁ দিকে আমাদের m এর মাথায় 1, l এর মাথায় 0, t এর মাথায় 0। এবার পাওয়ারগুলো কম্পেয়ার করে আমরা তিনটে ইকুয়েশন পাবো, তিনটে ইকুয়েশন থেকে তিনটে আননোন যে আমাদের মান আছে, আননোন কোয়ান্টিটি আছে, তাদের মান আমরা বের করব। তাহলে m এর মাথাতে x আছে, এখানে m এর মাথাতে 1 আছে, m এর মাথাতে 1 আছে, এখানে m এর মাথাতে x আছে, তাহলে x এর মান আমাদের 1 দাঁড়ালো। ফার্স্ট উত্তর হচ্ছে আমাদের এটা, যে x এর মান আমাদের এখানে 1 বেরিয়েছে। নেক্সট, l এর মাথাতে x প্লাস y আছে, তাহলে l এর মাথাতে x প্লাস y আছে, এদিকে l এর মাথাতে 0 আছে, সো 0। এবার x এর মান 1, তাহলে x এর মান আমি 1 বসালাম, প্লাস y এটা সমান 0, এবং y সমান আমাদের হয়ে গেল -1,
এটা আমাদের 2 নম্বর প্রমাণ, মানে 2 নম্বর মানটা বেরিয়ে গেল। নেক্সট এখানে কি লিখতে পারি, -2x প্লাস জেড এটা সমান টি, টি এর মাথায় 0। এবার এক্স এর মান তো 1 আমরা অলরেডি জানি, তাহলে -2 তো রয়ে গেল, প্লাস জেড এটা সমান হচ্ছে আমাদের 0 এবং জেড এর মাথায় হচ্ছে আমাদের, মানে জেড এর মান কত, জেড এর মান কিন্তু এক্ষেত্রে আমাদের 2 এলো। এবার যে মাত্রাটা নির্ণয় করতে বলেছে 1 নম্বর সমীকরণে, তাহলে m সমান f টু দি পাওয়ার x, x এর মাথায় কত, মানে x এর পাওয়ারে কত আছে, মানে x এর মান 1, তাহলে এটা 1। আচ্ছা l লিখলাম, l এর পাওয়ারে কত আছে y, y এর মান কত -1, সো এখানে আমরা -1 লিখলাম। z, z আমি এখানে লিখলাম, এবং z সরি z না, এখানে z হবে না, t আছে, তো t এর মাথাতে z আছে আর z এর মান 2, তো এখানে 2 লিখলাম। তাহলে f l টু দি পাওয়ার -1 t স্কয়ার, দেখো সেটা মিলে গেছে, এটাই আমরা জানতে চাইছিলাম। হলো এটা। পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন কিন্তু সেম, প্রত্যেকটা টাইপের কোশ্চেন এটা আমি করব, এর পরেরটা তোমাদের আমি বাড়ির কাজ দেবো। এই কোশ্চেনে দেখো ইউপি সিট বলে একটা পরীক্ষা আছে, সেখানে 2002 সালে এসেছে এবং AMU-তে 1995 সালে এসেছে। আসে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক বাড়ি পরীক্ষায় আসে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আগে থেকে আমি বললাম, এটা বাড়ির কাজ। AIPMT ক্যান্সেল হয়ে গেছিল 2015 সালে, সেখানে কিন্তু এসেছিল। পৃষ্ঠটানের মাত্রা তোমাকে এখানে করতে হবে। আগে এটা আমরা দেখে নিই, ঠিক আছে, এই জিনিসটাকে দেখে নিই। এখানে বলা হচ্ছে যদি আলোর বেগ c, মহাকর্ষ ধ্রুবক g যার মাত্রা আমরা আগে নির্ণয় করেছি, এবং প্ল্যাঙ্কের ধ্রুবক h মৌলিক একক হিসেবে গণ্য করা হয়, তবে নতুন পদ্ধতিতে ভরের মাত্রা নির্ণয় করো। এদেরকে মৌলিক একক হিসেবে নিয়েছে, আমাকে মাত্রা কার নির্ণয় করতে হবে, ভরের। তাহলে ভর মানে হচ্ছে আমি এদিকে লিখবো m, এটা সমানুপাতিক। আচ্ছা সমানুপাতিক এখন আমি লিখছি না, ডাইরেক্ট লিখছি। এখানে কি আছে, c আছে, তাহলে c এর মাথায় আমি লিখছি x, তারপর আছে মহাকর্ষ ধ্রুবক g যার মাথায় আমি লিখলাম y, আর প্ল্যাঙ্কের ধ্রুবক h আছে, এর মাথায় আমি লিখলাম z। এবার g এর মাত্রা, c এর মাত্রা তো জানি, g এর মাত্রা জানি, কিন্তু h এর মাত্রাটা আমরা বের করিনি, ওটা আমরা বাড়ির কাজ দিয়েছিলাম, ঠিক আছে। আমি এখানে h এর মাত্রাটা লিখে দিচ্ছি তোমাদের। এই h এর যে মাত্রাটা সেটা হচ্ছে m l তার স্কোয়ার t - 1। কৌণিক ভরবেগের মাত্রার সাথে আমাদের যে প্ল্যাঙ্কের ধ্রুবকের যে মাত্রা, এই মাত্রাটা কিন্তু অভিন্ন হয়, এটা মাথায় রেখে দিও। কোশ্চেন আমরা করলাম যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা নিচের কোনটার সাথে অভিন্ন, তো কৌণিক ভরবেগের সাথে। mvr যেটা নর্মাল ভরবেগ mv, আর কৌণিক ভরবেগ কিন্তু mvr হয়। তাহলে m এর জায়গায় আমি কি লিখবো, m এর মাথায় 1, l এর মাথায় 0 আর t এর মাথায় 0। আচ্ছা এবার সিটা কি, সিটা হচ্ছে আলোর বেগ, তাহলে আলোর বেগে আমি কি লিখবো, l t - 1, ঠিক আছে, তার মাথায় x আছে। আচ্ছা জি এর মাত্রাটা আমরা এই মুহূর্তে কি করব, জি এর মাত্রাটা আমি লিখে দিচ্ছি। জি এর মাত্রা আমরা করেছিলাম একদম উপরে করেছিলাম, জি এর মাত্রা কোথায় করেছিলাম, জি এর মাত্রা হচ্ছে আমরা বের করেছিলাম মোটামুটি এই জায়গাটাতে, এই যে জি এর মাত্রা কি নির্ণয় করেছি, m-1 l3, m-1 l3। আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে m-1 l3, এখানে হচ্ছে জি এর মাত্রা m-1 l এর মাথায় 3, আরেকটা হচ্ছে t এর মাথায় -2, এটা হচ্ছে y, মানে এটা হচ্ছে জি এর মাত্রা। এবার h এর মাত্রা লাগবে, তো h এর মাত্রা এখানে লিখে দিচ্ছি ml স্কোয়ার, ml তার স্কোয়ার আর t - 1, এটা হচ্ছে আমাদের এইচ এর মাত্রা, মানে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা। ভালো কথা। এবার এখানে একটু গুণ ভাগ করে নিই, তাহলে এল এর ওপরে আছে l টু দি, এল এর ওপরে x আছে, t এর ওপরে কি আছে -1 ইন্টু x, তাহলে t এর ওপর এখানে আছে কত -x ডট। এবার এটা যদি ভাঙি তাহলে m হচ্ছে -y, m এর মাথায় -1, l এর মাথায় 3y, l এর মাথায় হচ্ছে 3y, আর t এর মাথায় -2y, t এর মাথায় -2y। আচ্ছা m এর মাথায় কি আছে, z আছে, ভালো কথা। l যেটা, l এর মাথায় হচ্ছে 2z, তো l এর মাথায় হচ্ছে 2z, আর t এর মাথায় -z, t এর মাথায় -z। এবার এখানে আমরা এক করে দিই, তাহলে m এর মাথায় দেখো এখানে আছে z - y করে দিতে পারি, m এর মাথায় এখানে আমি করব z, এই z আর এই -y, তাহলে m টা হয়ে গেল। এদিকে আমাদের m এর মাথায় 1, l এর মাথায় 0 আর t এর মাথায় 0, m হয়ে গেল। নেক্সট আমরা l করব, তাহলে l এর মাথায় এখানে দেখো একটা x আছে, এখানে আর l এর মাথায় 3y আছে, সো প্লাস 3y। আচ্ছা আর কোথাও l আছে, এই জায়গায় আছে 2z, সো প্লাস 2z হয়ে গেল ml। আর একটা t
টি এর মাথায় প্রথমেই আছে মাইনাস এক্স, আচ্ছা এইখানে আছে মাইনাস টু ওয়াই, আর এখানে আছে টি এর মাথায় মাইনাস জেড, এটা আছে। এবার যদি ইকুয়েশন যদি সলভ করা হয় তাহলে জেড মাইনাস ওয়াই এটা সমান কিন্তু আমাদের আসছে ওয়ান, ঠিক আছে। তাহলে জেড সমান আমাদের আসছে ওয়ান প্লাস ওয়াই, এই মানটা। আচ্ছা এইখানে একটু দেখে নাও, এখানে আসছে আমাদের এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড, এটা সমান আমাদের কি আসছে জিরো, যেহেতু এল এর মাথায় জিরো। এবার এই জায়গাটাকে টি এর যদি করি তাহলে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই আর মাইনাস জেড এটা সমানও কিন্তু আমাদের জিরো আসছে। এখানে একটা কাজ করো, এই এক্সটাকে ডান দিকে যদি পাঠাই তাহলে এক্স সমান এই এক্সটাকে ডান দিকে যদি পাঠাই তাহলে মাইনাস টু ওয়াই মাইনাস জেড লেখা যায়, ঠিক আছে। এবার এই যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা এই সমীকরণটা যদি বসাই তাহলে এক্স এর মানটা এই সমীকরণে বসালে কি হবে, মাইনাস টু ওয়াই আছে মাইনাস জেড আছে প্লাস থ্রি ওয়াই আছে প্লাস টু জেড আছে, এটা সমান কি বসাবো শূন্য। এবার শোনো এখানে কত আছে টু ওয়াই, এখানে কত আছে থ্রি ওয়াই, তাহলে থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই কত হবে, একটা ওয়াই আসে, থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই একটা ওয়াই, থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই একটা ওয়াই, আর টু জেড মাইনাস জেড মানে ওয়াই, মানে শুধু একটা এখানে জেড আসছে, তাহলে ওয়াই প্লাস জেড এটা সমান আমাদের আপাতত শূন্য আসছে। এইখানে জেড এর জায়গায় আমি ওয়ান প্লাস ওয়াই যদি বসাই তাহলে ওয়ান প্লাস ওয়াই এটা যদি আমি বসাই তাহলে টু ওয়াই প্লাস কি হবে এখানটায় আসছে আমাদের টু ওয়াই, ঠিক আছে, সমান মাইনাস ওয়ান, এই ওয়ানটাকে ওইদিকে পাঠাবো তাহলে ওয়াই সমান আমাদের আসছে মাইনাস হাফ। ওয়াই সমান যদি মাইনাস হাফ আসে তাহলে এইখানে এক মাইনাস হাফ যদি করি তাহলে এটাও তো আমাদের হাফই আসছে, তাহলে জেড এর মানও তো আমাদের হাফ চলে এলো নাকি, জেড এর মাইনাস হাফ, ওয়াই এর মান হচ্ছে আমাদের মাইনাস হাফ। এবার এক্স সমান কি আছে দেখো, এক্স সমান তাহলে দুই ইন্টু এক বাই দুই, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস জেড এর জায়গায় শুধু আমি বসাবো হাফ, তাহলে এইখানেও আমাদের কত আছে এক মাইনাস একের দুই, মানে এটাও আমাদের একের দুই হয়ে গেল। তাহলে এক্স এর মান হাফ, ওয়াই এর মান মাইনাস হাফ, জেড এর মানও হাফ। এইবার এখানে তাহলে আমরা মানগুলো যদি পুট করি দিয়ে এম সমান সি টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এর উপরে কত হবে হাফ হবে, ভালো কথা স্যার। জি এর মাথায় আছে আমাদের ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় আমি কত বসাবো মাইনাস হাফ, তাহলে জি এর জায়গায় হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা আর একটা আছে এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, যার মাথার উপরে আছে জেড এবং জেড এর জায়গায় আমরা বসাবো হাফ, তার মানে সি এর মাথায় হাফ। এবার কোন পয়েন্টটার সাথে মিশতে দেখি, সি এর মাথায় হাফ তো তিনটি আছে, মানে এ বি সি এর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা জি এর মাথায় মাইনাস হাফ, তাহলে জি এর মাথায় মাইনাস হাফ, আর এইচ এর অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ বি আর ডি এদের মধ্যে কোনোটাই কিন্তু আমাদের হলো না, ঠিক আছে, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী এটা কিন্তু তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিলাম, এই অঙ্কটা তোমরা করে নিও এবং আমাকে টেলিগ্রামে কিন্তু তোমরা জানিও যে এই কোশ্চেনটার উত্তর কি। আর আরও কিছু কোশ্চেন তো আমরা অবশ্যই করাবো, যেগুলো আমরা বললাম সেগুলো করে দেখিয়ে দেবো। নেক্সট পার্টে আমরা আসছি, ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো হয় বা লগ হয় বা ই টু দি পাওয়ার এক্স সামথিং থাকে, তো এই জিনিসগুলোর কোনো মাত্রা হয় না, এইগুলোর কোনো মাত্রা হয় না, বা ওপরে যাই থাকুক না কেন এইগুলোর মাত্রা হয় না। অনেক জায়গায় এরকম দেখবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে এক্স এর কোনো মাত্রা নেই, তার মানে যদি আমি এক্স এর মাত্রা বের করতে চাই সেটা সমান হবে ওয়ান। জিরো না, মাত্রা নেই মানে যে ওটা সমান জিরো হবে তা না, ওটা মানে ওয়ান। যেমন থিটা, যদি থিটার মাত্রা যদি হয় তাহলে থিটা সমান আমি লিখবো ওয়ান, ঠিক আছে। লগ এক্স এর জায়গায় ধরো যেটা আছে এটা সমান আমি লিখবো ওয়ান। এবার অনেক জায়গায় থিটার জায়গায় তুমি এরকম লিখবে যে কে এক্স মাইনাস ওমেগা টি, এরকমও তুমি দেখতে পাবে, তাহলে পুরো মানটা সমানই তখন ওয়ান যাবে, এবং সেক্ষেত্রে আমি সমান করতে পারবো কে এক্স সমান ওমেগা টি, এবং সেখানে যা বলবে সেই অনুযায়ী করবো আমরা, অঙ্ক করলে ঠিক বুঝে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, অঙ্কটা কোথায় এসটাকে দেখে নাও, অঙ্কটা আসছে HPPMT-তে, মানে মেডিকেলের কোশ্চেন এসছে 2005 সালে। এই ইকুয়েশন দেখে ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই, কি বলা হচ্ছে, কোনো একটি বস্তু কণার টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, মানে এটা দূরত্ব হচ্ছে এক্স, এটা সমান ইউ বাই কে দিয়ে একটা, এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু টি, এটা দিয়ে আছে। এবার ইউ ও কে এর মাত্রা সংকেত, তো মনে রেখে দিও। তাহলে প্রথমে আমরা এইটুকু জানলাম যে ই এর মাথায় যেটা আছে এর কোনো মাত্রা নেই,
এবার এইখানে এই যে ইউ বাই কে এর যা মাত্রা এর সাথে এক্স এর মাত্রা সমান হয়, এটা ভালো করে মাথায় ঢুকি না। যদি এরকম থাকতো ওয়াই সমান এ সাইন ওমেগা টি, ঠিক আছে, তাহলে এই যে ওয়াই এর মাত্রা আর এই যে এর মাত্রা, এই দুটো মাত্রা সমান হয়, ঠিক আছে, কেউ বলবে না। বাট এগুলো বইতেও লেখা নেই, তোমরা যতক্ষণ না প্র্যাকটিস করবে বা যতক্ষণ না কোনো স্যার তোমাদের বলবে এই জিনিসগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে ওয়াই সমান এ সাইন ওমেগাটি, এখানে এর যা মাত্রা ওয়াইয়েরও সেম একই মাত্রা, তাহলে ওমেগাটির মাত্রা কত হবে? ওমেগাটির মাত্রা নেই, ওমেগাটির মাত্রা সমান 1 লিখে দেবো আমরা। তাহলে এখানে আমাদের কার কার মাত্রা চাইছে? ইউ আর কে। তার মানে কেটি যেটা আছে, কে ইন্টু টি যেটা আছে, এর কোনো মাত্রা নেই, মানে আমি 1 লিখবো। আমাকে কে এর মাত্রা নির্ণয় করতে হবে, তাহলে কে সমান আমি লিখবো 1/t, তাহলে 1/t মানে এখানে লিখবো 1/t, তাহলে কে সমান আমাদের দাঁড়াচ্ছে টি ইনভার্স, ঠিক আছে, ভালো কথা, কে এর মাত্রা আমাদের দাঁড়ালো টি ইনভার্স। এইবার এইবার এবার স্যার কি করা যায়? এবার দেখো শুনো, তাহলে কে হয়ে গেল। এইবার আমাদের ইউ বাই কে সমান আমি কি লিখতে পারি? ইউ বাই কে এর মাত্রা কার সাথে সমান হবে? এক্স এর সাথে। আমার কার মাত্রা চাই? ইউর মাত্রা চাই, তাহলে এক্স ইন্টু কে লেখা যায়। এক্স এর মাত্রা তো আমি এক্ষুনি বার করলাম, সরি, এক্স এর মাত্রা তো এল হবে, এক্স এর মাত্রা তো এল হবে, আর কে এর মাত্রা টি মাইনাস ওয়ান বের করলাম, টি মাইনাস ওয়ান। এক্স এর মাত্রা কেন? কারণ দূরত্ব বলেছে, তাহলে দূরত্বর মাত্রা তো এল হয়। একদম প্রথমে পড়লাম দৈর্ঘ্য, ব্যাসার্ধ, উচ্চতা, প্রস্থ, এইগুলো সব মাত্রা কি হয়? এল হয়। তো আর এটা সমান ইউ, তাহলে ইউর মাত্রা আমাদের বেরিয়ে গেল এল টি মাইনাস ওয়ান, ঠিক আছে, ইউর মাত্রা আমাদের এখানে বেরিয়ে গেল। আচ্ছা, এল টি মাইনাস ওয়ান, আর সরি প্রথমে কে ছিল? ইউ, তাহলে ইউর মাত্রা এল টি মাইনাস ওয়ান, তাহলে সি আর ডি এর মধ্যে একটা আছে। আচ্ছা, আর কে এর মাত্রা হচ্ছে টি মাইনাস ওয়ান, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন ডি হবে না, অপশন সি কিন্তু আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তো অঙ্কতে যাই, চলো দেখো এই কোশ্চেনে দেখো কি বলছি। এখানে বলা হচ্ছে এন সমান এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস ওপরে এক্স আর নিচেই টি দিয়ে জাস্ট এক্স এর মাত্রা জানতে চেয়েছে, বাস। তাহলে এক্স বাই টি, এটার মাত্রা তো আমাদের 1 জানি, তাহলে এক্স সমান কত লিখতে পারি? টি, তাহলে এক্স সমান টি মানে সময়, বড় হাতে টি, উত্তর অপশন এ, কিছুই নাই অঙ্কটা। নেক্সট কোশ্চেন দেখা যাক, লগ এ বাই টি চেয়েছে, এটা আমি আর করে দেবো না, একই অঙ্ক যেমন আগেরটা করলাম, ঠিক আছে, এটা হোমওয়ার্ক রইলো। নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন এটা করার অঙ্ক আছে, শোনো কি বলা হচ্ছে দেখো। বলা হচ্ছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি, ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা বলেছে, মানে এটা হচ্ছে মনে হচ্ছে এ ইন্টু সাইন থিটা। এবার থিটার তো কোনো মাত্রা হয় না স্যার, থিটার কোনো মাত্রা হয় না, তাহলে কি করব? এই ওমেগা টি মাইনাস কে এক্স, এই পুরোটা সমান আমি 1 নেবো, এর কোনো মাত্রা হয় না, তাই না? তার মানে আমি এখানে এটাও লিখতে পারি যে ওমেগা টি সমান কে এক্স, ওমেগা বাই কে এর মাত্রা চেয়েছে, তাহলে ওমেগা বাই কে সমান আমি কি লিখতে পারবো? এক্স বাই টি লিখতে পারবো। আচ্ছা, তাহলে এক্স সমান কি হচ্ছে? এক্সটা কিন্তু আমাদের সরণ, সেটা হচ্ছে এল, আর এটা হচ্ছে টি, তার মানে এটা দাঁড়াবে আমাদের এল টি মাইনাস ওয়ান। এবার এল টি মাইনাস ওয়ান দেখো অপশন নম্বর এতেই আছে, ঠিক আছে, অপশন এতেই কিন্তু আছে, তাহলে বি হবে না, সি হবে না, ডিও হবে না, উত্তর কত? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। তো এখানে হচ্ছে ত্রুটির গণনা। আচ্ছা, এটা আমাদের লাস্ট টপিক, ত্রুটির গণনা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আর একটু ত্রুটির গণনা আছে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ। নেক্সট যেগুলো বললাম আমরা, যে যেই মেন বা আইআইটি যেই পুরনো কোশ্চেনগুলো আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা করবো এবার। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা জিনিসটা কি, কি লেখা আছে পড়ো। কোনো রাশির সংখ্যা মান যতগুলি অঙ্ক দ্বারা গঠিত, সেইগুলির শেষের সংখ্যাটি ছাড়া বাকি সংখ্যাগুলি যদি অপরিবর্তিত থাকে, তবে ওই রাশির অঙ্ক সংখ্যাকে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে। স্যার কি বললেন? মাথার উপর দিয়ে গেল। ধরো এটা হচ্ছে আমাদের 32, ঠিক আছে, এটা 32, এটা হচ্ছে আমাদের 33, আর এই জায়গাটা এটা হচ্ছে আমাদের 32.5। এবার একটা স্কেলে একটা দড়ি নিয়ে এসে তুমি মাপলাম, দিয়ে দেখছো 35.5-এর থেকে, মানে 32.5-এর থেকে বড় হচ্ছে, ঠিক আছে, 32.5-এর থেকে বড় কিন্তু 33-এর থেকে ছোট, বা এরকম হতে পারে যে এই দাগটা ধরো 32.5, তো এই দাগটা যেটা আছে এটা ধরো আমাদের 32.6, ঠিক আছে, এই দাগটা হচ্ছে আমাদের 32.6, আর দাড়িটা এসে দাঁড়িয়েছে ঠিক এই জায়গাতে। একটা দড়ি নিয়েছি, যে স্কেলের মধ্যে তাকে মাপছি, মাপটা কোথায় হচ্ছে? 32.5
আর 32.6, এদের দুজনার মাঝামাঝিও আসছে না, 32.5 থেকে বেশি আর 32.6 থেকে কম এই জায়গায় এসে দাঁড়াচ্ছে। তাহলে তুমি ওই দড়িটার মাপ তুমি কি লিখতে পারো, 32.5 আর 32.6, দুটোই তুমি লিখতে পারো, তুমি দুটোই লিখতে পারো। কিন্তু এখানে কোন মানটা, কোন সংখ্যাটা অপরিবর্তিত থাকবে এটা বলো তো? এই যে 32টা আছে এ কিন্তু চেঞ্জ হবে না, এ কিন্তু একই থাকবে। তাহলে চেঞ্জ কোনটা হচ্ছে? চেঞ্জ হতে পারে লাস্টের যে সংখ্যাটা 5 অথবা 6, 5 হতে পারে অথবা 6 হতে পারে। এই রকম সংখ্যাগুলোকে বলা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। আরেকবার বলে দিচ্ছি, যেখানে বলেছে কোন রাশির সংখ্যামান যতগুলো অঙ্ক দ্বারা গঠিত, এখানে 3টে অঙ্ক দ্বারা গঠিত, সেগুলির শেষ সংখ্যাটি ছাড়া, শেষ সংখ্যা কোনটা 5টা, এগুলো বাদে যদি বাকি সংখ্যাগুলো অপরিবর্তিত থাকে, 32.5-এর মধ্যে লাস্ট সংখ্যা 5 ও বাদে অন্য সংখ্যা মানে 32 এ কিন্তু অপরিবর্তিত আছে, 5টা কিন্তু পরিবর্তিত হতে পারে, 5ও হতে পারে 6ও হতে পারে, যেটা আমরা বললাম যে এক্সাম্পলটা দিলাম। তো এই রকম যে সংখ্যাগুলো সেটাকে বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এবার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার জন্য কিছু নিয়ম আছে, তোমাদের বইয়েও আছে, ঠিক আছে? অনেক সময় ছাত্ররা বোঝে না, আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, শোনো। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার নিয়ম, এটা কিন্তু তোমাদের খুব ভালো, মানে আমাদের যে সেমিস্টার 1-এর পরীক্ষা কিন্তু সেখানে কিন্তু আসে, কিন্তু এইখান থেকে কোশ্চেন কি হবে, ধরো আমি এরকম সংখ্যা লিখলাম 2 3 0, ঠিক আছে? এদিকেও 0, এদিকেও 0, এদিকেও 0, সব দিকেই 0 0 0, এদিকেও 0। তো তোমাকে এরকম একটা সংখ্যা দিয়ে দিল, দিয়ে বলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলো তুমি বের করো। কি করে বের করবে? দেখো, এই দিক থেকে ধরো শত্রুতে আক্রমণ করছে, এই দিক থেকেও শত্রুতে আক্রমণ করছে, শূন্যর কোনো দাম নাই, শূন্যর কোনো দাম নাই, এই এত দূর অবধি কেটে গেল, এইদিকেও এত দূর অবধি কেটে গেল, একদম এত দূর অবধি কেটে গেল, ঠিক আছে? তাহলে 2 আর 3 পড়ে থাকলো, কটা সংখ্যা পড়ে থাকলো? 2 আর 3, তার মানে এক্ষেত্রে আমাদের তাৎপর্য অঙ্ক সংখ্যা হচ্ছে 2টো। তার মানে কোনো একটা সংখ্যা শূন্য নয়, কোনো একটা সংখ্যা তার ডান দিকে বা তার বাঁ দিকে যতগুলো শূন্য থাকে তাদের কোনো দাম নেই। বুঝা গেল? কোনো একটা সংখ্যা তার বাঁ দিকে বা তার ডান দিকে যতগুলো শূন্য থাকবে তাদের কোনো ভ্যালু নেই, যেটা এইখান থেকে বললাম। নেক্সট এরকমও হতে পারে, শূন্য 2 0 3, তারপরে 0 0 0, এদিকেও 0 0 0। শত্রুরা যদি আক্রমণ করে এত দূর অবধি সব শূন্যগুলো কেটে যাবে, এই দিক থেকেও এত দূর অবধি সব শূন্যগুলো কেটে যাবে, কিন্তু 2 আর 3 বডিগার্ডের মতো মাঝের যে শূন্যটা আছে তাকে কিন্তু বাঁচিয়ে নেবে। তাহলে এক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3টে। আর একবার বলে দিচ্ছি, দুটো সংখ্যার মাঝে যদি একটা শূন্য থাকে, যেটা আমি এইখানে দেখতে পাচ্ছি, 2 আর 3-এর মাঝে যদি কোনো একটা শূন্য থাকে, সে কিন্তু কাটা যাবে না, সে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে কাউন্ট হয়ে যাবে। আর ডান দিক বাঁ দিক যত শূন্য আছে সেগুলো সব কাটা যাবে, ঠিক আছে? নেক্সট যদি এরকম থাকে, স্যার এরকম আছে 0.002300, যদি এইরকম থাকে তাহলে এই বাঁ দিক থেকে মানে বাঁ দিক থেকে ডান দিকে সব শূন্যগুলো কাটা যাবে দশমিকের, কিন্তু এই দিক থেকে এই দিকে আমি শূন্যকে কাটতে পারবো না, এটা নিয়ম। তাহলে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 1 2 3 4টে। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 4টে, বা সিগনিফিক্যান্ট নাম্বার যদি বলে 4। এরকম যদি থাকে যে 0, এরকম আছে ধরো 6.2305, এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, দেখো তাহলে 1 2 3 4 5টা, এক্ষেত্রে হবে 5টা, ঠিক আছে? শূন্য মাঝে আছে, ঠিক আছে? মানে দেখো 3 আর 5-এর মাঝে শূন্য আছে, তার মানে সে শূন্যকে বডিগার্ডের মতো রক্ষা করবে, আর বাদ বাকি সবগুলোতে এমনি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আচ্ছা, ভালো কথা। এরকম তো এক্সাম্পল হতে পারে, শুনো 6.002300, এটাও তো হতে পারে। এক্ষেত্রেও সেই একই নিয়ম, এই বাঁ দিক থেকে আমি যদি কাটি, ডান দিক থেকে যদি আমি বাঁ দিকে আসি, তাহলে এই শূন্যগুলো কাটবে না, আর এইদিকে কোনো শূন্য নেই, সেই জন্য এইগুলোও কাটবে না। তাহলে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট নাম্বার যদি বলি 1 2 3 4 5 6 7, 7টা হবে। এরপরে কোনো একটা সংখ্যা আছে, ধরো 6.7, এর সঙ্গে 10 টু দি পাওয়ার সামথিং আছে, যাই হোক কিছু একটা মান আছে,
এই পুরো মানটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাতে আসে না, সিগনিফিক্যান্ট নাম্বারের মধ্যে আসে না। জাস্ট এইটার সিগনিফিক্যান্ট নাম্বারটা আমরা বের করব, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা জাস্ট এইটা বের করব, কত হবে 2। তাহলে 2 উত্তর। 10 টু দি পাওয়ার সামথিং থাকলে সেটা কিন্তু আমরা নিই না, ঠিক আছে। এই জিনিসটা আর এক দুবার তিনবার রিপিট করবে যেটা বললাম, তাহলে বুঝে যাবে। প্রথমত ধরো প্রথমে 23 আছে, 23-এর ডান দিকে 1 কোটি শূন্য, 23-এর বাঁ দিকেও 1 কোটি শূন্য, ওই দুদিকে যে 1 কোটি শূন্য আছে ওদের কোনো ভ্যালু নেই, ওইগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে আসবে না, শুধু 23 আসবে। এবার 23 আছে, 23-এর মাঝে আমি শূন্যকে ভরে দিলাম, ঠিক আছে, তাহলে 203 হয়ে গেল। ওই 203-এর ডান দিকে 1 কোটি শূন্য, ওই 203-এর বাঁ দিকে 1 কোটি শূন্য, তাহলে ওই যে 2 আর 3-এর মাঝে যে শূন্যটা দিলাম ও কিন্তু এখন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে চলে আসবে, ঠিক আছে। আর দশমিকের ডান দিকে যদি শূন্য থাকে, মানে দশমিক শুরু হচ্ছে তার ঠিক ডান দিকে যদি শূন্য থাকে সেটা চলবে, কিন্তু সংখ্যার শেষে যদি কোনো শূন্য থাকে সেটা কিন্তু কাটা যাবে না, যেটা এখানে আমি বললাম। এবার আমার এক্সাম্পল এখানে বলি, শোনো। বলছে নিচের দেওয়া কোন রাশিটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3, তাহলে 3টে। এটাতে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে? 1 2 3 4, 4টে আছে। এটাতে একটা দুটো, কারণ এই দিক থেকে কাটতে গেলে এই শূন্যটাও কেটে যাবে। এটার ক্ষেত্রে দুটো আছে। এটার ক্ষেত্রে কত আছে? 1 2 3 4, এটার ক্ষেত্রে 4টে আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কত আছে? 1 2 3, এটার ক্ষেত্রে 3টে আছে। তাহলে আমাদের উত্তর কোনটা? অপশন ডি। এই কোশ্চেনটা চাই, এটা আমি আর বাংলাতে করা হয়নি। কোশ্চেনটা কি বলছে শুনো। এখানে AITPLতে এসছে, মানে যেই মেনে এসছে। এখানে কেরালা PET KCET এসছে। এখানে বলা হচ্ছে 23.023, তারপরে 0.0003, আর আছে 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এগুলো আমাকে সিগনিফিক্যান্ট নাম্বার আমাকে বের করতে হবে, যেটা আমাদের বলেছে। তাহলে প্রথমে এইটাতে কতগুলো আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে, পাঁচটা আছে। এইগুলো তো সব কেটে যাবে, এগুলো সব কেটে যাবে। তাহলে এইটাতে আমি কটা পাচ্ছি? একটা। আর এইটা থেকে কতগুলো পাচ্ছি? 10 টু দি পাওয়ার -3, এটা পুরোটা কেটে যাবে, তাহলে দুটো পাচ্ছি। তাহলে 5 1 2 কোনটায় আছে? 5 1 2 অপশন নাম্বার বি। এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। বুঝা গেল? পরবর্তী চ্যাপ্টারে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যোগ আর বিয়োগ খুবই সহজ। দেখো এখানে এইগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে। এবার আমাকে যোগ করতে বলছে, আমাকে যোগ করে দেখাতে হবে না, ঠিক আছে? যোগ করার কোনো দরকার নাই। কি করে করবে? যোগ করার সময় শুধু এইটুকু দেখবে যে দশমিকের ডান দিকে সব থেকে সংখ্যা কম কটা আছে। এর দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে? দুটো। এর দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে? একটা। এর দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে? তিনটে। আমাদের যেটা উত্তর হবে তারও দশমিকের ডান দিকে একটা থাকতে হবে। মানে কোশ্চেনে যদি সব থেকে কম দশমিকের ডান দিকে একটা সংখ্যা থাকে, উত্তরও কিন্তু দশমিকের ডান দিকে একটা সংখ্যা হবে, এবং সেটা লিখে দিচ্ছি। যোগ ও বিয়োগ করলে শুধু দশমিকের পর যে সংখ্যাটির অঙ্ক সংখ্যা ন্যূনতম, কোন সংখ্যাটির অঙ্ক সংখ্যা ন্যূনতম 227.2 এর যোগফল বা বিয়োগফল ঠিক ততগুলি অঙ্ক সংখ্যা দশমিকের পরে থাকবে। যোগফল বা বিয়োগফল তার মানে এবার যদি যোগ করি বা বিয়োগ করি, তাহলে অ্যান্সারের ক্ষেত্রে দশমিকের ডান দিকেও ঠিক ততগুলি আমাদের অঙ্ক সংখ্যা থাকবে। তাহলে সর্বনিম্ন কতগুলো আছে? একটা। তাহলে এর দশমিকের ডান দিকে আছে তিনটে, এটা হবে না, এর তো দশমিকই নাই। এরও তো হবে না, দশমিকের ডান দিকে দুটো আছে, এটার আছে দশমিকের ডান দিকে একটা। তাহলে এটা হবে আমাদের উত্তর। গুণ বা ভাগের ক্ষেত্রে কি নিয়ম আছে? গুণ বা ভাগের ক্ষেত্রে বলছে এখানে সব তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেখতে হবে। এখানে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে? তিনটে, আর দুটো পাঁচটা, এখানে আছে তিনটে। এবং যার কম হবে, কোনটার কম? এটাতে কম, উত্তরেও ঠিক ততগুলো সংখ্যা থাকবে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তিনটে, তাহলে উত্তরেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তিনটে থাকবে। এটাতে উত্তরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তিনটে নেই, দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হচ্ছে। এইটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হচ্ছে, এটা হবে না। এটাতে চারটে হচ্ছে, এটা হবে না। এইটা হবে, এটাতে তিনটে আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু গুণ ভাগ আর যোগ বিয়োগটা করা হয়। নেক্সট টপিক, এবং এটা আমাদের লাস্ট টপিক আজকে, যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এই টপিকটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ফর নিট অ্যান্ড ফর WBJ, দুটোর জন্যই কিন্তু আমাদের এই টপিকটা ভীষণই গুরুত্বপূর্ণ। ত্রুটির গণনা। ত্রুটি কি? আমার কাছে এই পেনটা আছে, ঠিক আছে। আমি জানি এই পেনটা হচ্ছে 10 সেন্টিমিটারের, আমি জানি এই পেনটা 10 সেন্টিমিটারের। তাহলে এটা কোনটার মান? এটা অরিজিনাল যে একক, মানে অরিজিনালটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমি স্কেল দিয়ে মাপলাম শীতকালে, দিয়ে দেখলাম না 10 সেন্টিমিটার তো হচ্ছে না, 9.8 সেন্টিমিটার হচ্ছে।
ঠিক আছে, এবার এদের দুজনাকে বিয়োগ করলে যেই মানটা আসে, মানে এটা হচ্ছে প্রকৃত মান আর এটা পরিমাপ করা মান, এদের দুজনাকে বিয়োগ করলে যেটা আসে সেটাকেই বলা হয় ত্রুটির গণনা। বোঝা গেল? ত্রুটির গণনা এটাকেই বোঝা হয়। অরিজিনাল ভ্যালু যেটা ছিল মানে 10 সেন্টিমিটারের স্কেল, আমিও জানি 10 সেন্টিমিটারের স্কেল, কিন্তু স্কেল দিয়ে এটাকে আমি যখন মাপছি সেটা 10 সেন্টিমিটার হচ্ছে না, সেটা হচ্ছে 9.8 সেন্টিমিটার। ঠিক আছে, তো এবার অরিজিনালের সাথে যেটা মাপলাম সেটা বিয়োগ করে দিলে যেটা পাবো সেটাকে বলা হয় ত্রুটি। দেখো তাহলে এবার প্রথম কোশ্চেন, হ্যাঁ এর একটা কথা বলার ছিল, ত্রুটি কি করে নির্ণয় করব, ত্রুটি কি করে বুঝবো আমি? ধরো একটা ভৌত রাশি হচ্ছে এ, এ একটা ভৌত রাশি এক্স আর ওয়াই এর উপর নির্ভর করছে, এক্স আর ওয়াই এর উপর গুণ আকারে নির্ভর করছে, বা এরকম হতে পারে এক্স আর ওয়াই এর উপরে যোগ আকারে নির্ণয় করছে। এবার ধরো এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3, তার মানে এর মান কত হবে? 6। এবার এদের মধ্যে যদি একটারও মান পরিবর্তন হয়, যদি এক্স এর মান 4 হয়ে যায় তাহলে এর মানও চেঞ্জ হয়ে যাবে, এটা কি বলা হয় ত্রুটি। ত্রুটির গণনা এরকমই হয়। তার মানে যদি এক্স ভুল হয় তাহলে এও ভুল হবে, যদি ওয়াই ভুল হয় তাহলে এতেও ভুল হবে। সেম এরকম এ ধরো এক্স আর ওয়াই এর যোগফলের উপর নির্ভর করছে। ঠিক আছে, এখানে আমি একটু ভুল করে দিয়েছিলাম মনে হয়, আমি যোগ করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা দেখে নিও। তো এক্স আর ওয়াই এর সাথে কিভাবে নির্ভর করছে? এক্স আর ওয়াই এর যোগফলের সাথে এ নির্ভর করছে। তাহলে যদি এক্স চেঞ্জ হয় আমাদের এও চেঞ্জ হবে, যদি ওয়াই চেঞ্জ হয় তবুও এ চেঞ্জ হবে, আর ভাগ বা গুণ ওইগুলো আছে। তো এগুলো নির্ণয় করার নিয়ম কি? আচ্ছা, আমাদের যে ত্রুটি, সেই ত্রুটির আগে ডেল্টা লেখা হয়, এই ডেল মানে হচ্ছে ত্রুটি। তাহলে ডেল্টা এ বাই এ এরকম করা হয়, এটা সমান করা হবে ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই, এটা করা হয়। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ত্রুটি। ডেল্টা এ বাই এ মানে এ এর ত্রুটি, নিচে অরিজিনাল ভ্যালু আর ওপরে হচ্ছে কতটা চেঞ্জ হচ্ছে সেটা। ডেল্টা এক্স মানে এক্স এ কত পরিবর্তন, ডেল্টা এক্স বাই এক্স মানে এক্স এ কিরকম আমাদের পরিবর্তন হয়েছে, ডেল্টা ওয়াই বাই ওয়াই মানে ওয়াই কি রকম পরিবর্তন হচ্ছে বা ওয়াই এর ত্রুটি কেমন হয়ে গেছে, এগুলো তোমাদের কোশ্চেনে বলে দেবে সবকিছু। আচ্ছা, এইরকম করেই আমাদের কিন্তু সবকটা হয়। যদি যোগের ক্ষেত্রে হয়, আমি এখানে সবকটা লিখে দিয়েছি, দেখো যদি যোগের ক্ষেত্রে হয় দেখো জাস্ট যোগ করে দেবো। ত্রুটি কিন্তু সবসময় যোগ হয়, ত্রুটি কিন্তু বিয়োগ হয় না, এটাও মাথায় রেখে দিও। ঠিক আছে, কি বললাম? ত্রুটি কিন্তু সবসময় যোগ হয়, ত্রুটি বিয়োগ হয় না। ঠিক আছে, ত্রুটি সবসময় যোগ হয়, ত্রুটি যোগ হয় সব সময়। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম, যোগ হয় সব সময়, সব সময় কিন্তু আমাদের ত্রুটি যোগ হয়। এবার এখানে কি বলছে? বিয়োগের ক্ষেত্রে দেখো, বিয়োগের ক্ষেত্রে এইটা আমাদের ইম্পর্টেন্ট, ডেল্টা এ সমান ডেল্টা এক্স মাইনাস ডেল্টা ওয়াই। গুণের ক্ষেত্রে ডেল্টা এ বাই এ, যেটা এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, ডেল্টা এক্স বাই এক্স যেটা আমরা করলাম, ডেল্টা এক্স বাই এক্স ডেল্টা ওয়াই বাই ওয়াই। আচ্ছা, ভাগের ক্ষেত্রেও দেখো গুণের মতনই কিন্তু ভাগেরটাও কিন্তু একই। এবার প্রবলেম হচ্ছে এই ঘাতের সময়, যেমন যদি এরকম থাকে ওয়াই সমান এ এক্স টু দি পাওয়ার 5 যদি এরকম থাকে, এবং এখানে আমাকে ওয়াই এর ত্রুটি নির্ণয় করতে বলে, তাহলে কি করে নির্ণয় করব? তখন আমি করব ডেল্টা ওয়াই বাই ওয়াই। প্রথমত এটা গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে এরকম করব আমরা, তাহলে ডেল্টা এ বাই এ প্লাস দেবো। এবার এই যে পাওয়ারে 5টা আছে এটা আগে নামবে, তারপরে এইখানে লেখা হয় ডেল্টা এক্স বাই এক্স, পাওয়ারটা আগে নামবে। এখানে দেখো তোমরা এক্সাম্পলে দেখো এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি ধরো আছে গুণ আকারে, তাহলে যখন আমরা এতে ত্রুটি বার করছি, এতে ত্রুটি বার করছি, তাহলে এর পাওয়ারটা আগে নেমে গেল, তারপরে ডেল্টা এক্স বাই এক্স প্লাস বি পাওয়ারটা আগে নেমে গেল ডেল্টা ওয়াই বাই ওয়াই। এই হচ্ছে জিনিস। ঠিক আছে, এই জায়গাটা বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ওই জায়গাটা থেকে বেশি কোশ্চেন আসে। এবার আমরা কতগুলো অঙ্ক করব। ঠিক আছে, আমরা অলরেডি 43 নম্বর স্লাইডে আছি, খুব বেশি নেই। ঠিক আছে, নেক্সট এনসিইআরটি তে কোশ্চেন বলা হচ্ছে দুটো রোধ R1 আর R2 এদের শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। এবার শ্রেণী সমবায়ে তুল্য রোধ আর সমান আমরা কি লিখতে পারি? R1 কে লিখতে পারি প্লাস R2 লিখতে পারি। শ্রেণী সমবায়ে তুল্য রোধ মানে জাস্ট নর্মালি যোগ। আচ্ছা, R1 সমান তাহলে কত? R1 সমান 100 প্লাস মাইনাস 3 প্লাস R2 সমান হচ্ছে 200 প্লাস মাইনাস 4। আচ্ছা, এবার জাস্ট এই দুটোকে যোগ করে দাও, 200 আর 100 300 প্লাস মাইনাস 7, এইটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, কারণ এই যে শোনো, আচ্ছা আর একটা কথা,
এই যে এরকম যদি কোনো জায়গায় থাকে 100 প্লাস মাইনাস 3, তাহলে এই 100টা এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর এই যে 3টা এটা হচ্ছে আমাদের পরিবর্তন বা কতটা ত্রুটি হয়েছে সেটা। মানে এই যে আগে লিখছিলাম না ডেল্টা আর বাই আর, এইখানে যদি আমি বলি আর কোনটা, তাহলে 100টা হবে আর, মানে এটা অরিজিনাল। আর এই যে প্লাস মাইনাস 3 রাতে এটা হবে আমাদের ত্রুটি, ঠিক আছে, 3/100, এটাকে এরকম করে লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন, এই যে এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে একটি, এটা চোটের না, এটা হবে চোঙের, ঠিক আছে, একটু মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক। একটি চোঙের ভর পরিমাপে এত গ্রাম আর আয়তন পরিমাপে এত গ্রাম পাওয়া যায়। এবার বলেছে চোঙের ঘনত্ব, ঘনত্ব সমান আমি যদি ডি সমান লিখি তাহলে ঘনত্ব সমান কি হয়, m/v হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগের আকারে আছে। তাহলে আমি যদি ত্রুটি নির্ণয় করতে চাই তাহলে ডেল্টা ডি বাই ডি সমান আমি কি লিখবো, ডেল্টা m/m প্লাস ডেল্টা ভি বাই ভি। এক্ষুনি আমরা এই নিয়ম করলাম ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে ডেল্টা x/x প্লাস ডেল্টা y/y, তো এখানেও কিন্তু আমরা সেটাই করলাম, ডেল্টা m/m ডেল্টা v/v। এবার এই যে এখানে এটা কি ভর, তাহলে ভরের কোনটা এটা, তাহলে এখানে নিচে কি আছে, এমটা মানে অরিজিনাল, তাহলে অরিজিনাল ভ্যালু হচ্ছে 5, তাহলে নিচেই আমি বসাবো 5, বোঝা গেল। আচ্ছা ডেল্টা এম মানে কতটা পরিবর্তন হয়েছে বা কতটা চেঞ্জ হয়েছে, সেটা কত 0.005, তো এখানে বসাবো 0.005 বসা, বোঝা গেল, ভালো কথা। প্লাস আচ্ছা এখানে পার্সেন্টেজ আছে, মানে পার্সেন্টেজ আছে মানে একটা কাজ করি, এখানে আমি 100 দিয়ে গুণ করি, ঠিক আছে, এখানে মাল্টিপ্লাইড বাই 100, এখানেও মাল্টিপ্লাইড বাই 100, আর এটাতেও মাল্টিপ্লাইড বাই 100, তাহলে ইন্টু 100 প্লাস ডেল্টা ভি বাই ভি। এবার ভি এর মান হচ্ছে 4, আচ্ছা ডেল্টা ভি এর মান 0.02, সো 0.02 ইন্টু হচ্ছে 100। আচ্ছা এই দশমিকটা যদি তুলি তাহলে নিচে কত আসে, একের পিছনে 3টে শূন্য, 1 2 3, আর এখানে আছে 2টো শূন্য, তাহলে কাটলো, এটার সাথে এটা কাটলো, তাহলে 1/10 হচ্ছে, তার মানে 0.1 আসছে প্লাস। আচ্ছা এখানে যদি আমি দশমিকটা তুলি তাহলে নিচে আমাদের 100 আসছে, এই 100-র সাথে এই 100 যদি কাটে এখানে হাফ আসছে, তার মানে এটা আসছে 0.5, তার মানে এর অ্যান্সার কত আসছে 0.6%। তাহলে 0.6% কত নাম্বার আছে, অপশন নাম্বার বি। তো এই অঙ্কটা এরকম নিয়মে করে কিছু, এই টাইপের অঙ্ক তোমাকে দিতে পারে। এবার এই অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক দিলে তোমাকে কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে, যেমন বৃত্তের ক্ষেত্রফল, চোঙের আয়তন, চোঙের ক্ষেত্রফল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কোশ্চেনটা কি বলছে, ভর ও গতিবেগ পরিমাপের ক্ষেত্রে, মানে ভরের ক্ষেত্রে ত্রুটি পেয়েছে 2% আর গতিবেগের ক্ষেত্রে ত্রুটি পেয়েছে 3%। দিয়ে আমাকে বলছে গতিশক্তি, এবার গতিশক্তির সূত্র তোমাকে জানতে চাই। ওটাই বললাম যে কিছু কিছু অঙ্কতে তোমাকে সূত্র কিন্তু আগে থেকে মনে রাখতে হবে, যেগুলো বেসিক জিনিস, খুবই ছোটবেলায় হয়তো আমরা পড়েছি। যেমন গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mv², আমাদের বৃত্তের যে পরিধি তার সূত্র হচ্ছে 2πr, ঠিক আছে। তা এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে গতিশক্তিকে আমরা জানি ই সমান হচ্ছে আমাদের হাফ mv²। এবার হাফটা ধ্রুবক, এর কোনো কাজ নাই, আমাদের গতিশক্তিতে ত্রুটি বের করতে হবে। তাহলে ডেল্টা ই বাই ই সমান আমরা কি করব, এম আর v² আছে, গণিতক আকারে আছে, তাহলে এটা আমরা লিখবো ডেল্টা এম বাই এম প্লাস 2টা আগে নামবে, তারপরে ডেল্টা ভি বাই ভি, কারণ এটা কি আছে আমাদের পাওয়ারে আছে, যেটা আমরা এই নিয়মটাই শিখলাম। এই যে এইখানটা আমি একটা উদাহরণ নিলাম না, এ এক্স টু দি পাওয়ার 5, তাহলে এটা ডেল্টা এ বাই এ, আর এই যে পাওয়ারটা আছে সেটা আগে নেমে গেল এবং ডেল্টা এক্স বাই এক্স হয়ে গেল। এইখানেও তো আমরা সেটাই করলাম, ঠিক আছে, এইখানেও তো আমরা সেটাই করেছি। এবার ডেল্টা এম বাই এম মানে ভরে কতটা ত্রুটি আছে, ভরে কতটা ত্রুটি আছে 2%, তো ভরে আমাদের ত্রুটি আছে 2 প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি মানে হচ্ছে গতিবেগ, এবার গতিবেগের ত্রুটি হচ্ছে 3%, তাহলে এটা হচ্ছে পার্সেন্ট, তাহলে 3 দুগুণে 6, 6 আর 2 কত 8%। তাহলে আমাদের যেটা উত্তর যে সর্বোচ্চ ত্রুটি কত হবে, 8% সর্বোচ্চ ত্রুটি হবে। এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে আজকে শেষ কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন তোমাদের নিট বা ডাব্লিউবিজি বা যেই মেনে দেখবে অনেক অনেক এসছে, সেম টু সেম এই টাইপের কোশ্চেন। তো এখানে পি সমান একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এবিসিডির ওপর পি কি করে নির্ভর করছে, এবং এবিসিডির কিছু শতকরা ত্রুটি বলে দিয়েছে। শতকরা ত্রুটি বলতে এই যে যেটা ডেল্টা এক্স বাই এক্স বলেছি, এটা হয়তো 1% বলে দিয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় শতকরা ত্রুটি। তো এইগুলো বলে দিয়েছে, দিয়ে আমাদের পি এর ত্রুটি নির্ণয় করতে বলেছে, তার মানে ডেল্টা পি বাই পি যেটা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে।
এবার এখন অবধি যতগুলো কোশ্চেন করেছি প্রত্যেকটা কোশ্চেনের টাইপ কিন্তু তোমরা পিওয়াই কিউতে পাবে, তোমাদের বইয়ের এমসিকিউতে পাবে, সেইখান থেকে কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। সেই কনফিডেন্সটা নিয়ে তুমি যখন পরীক্ষায় যাবে, পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবে, ভালো একটা র্যাঙ্ক পাবে, ভালো একটা নাম্বার পাওয়ার আশা আছে। পি সমান আমাদের বলা হচ্ছে এ তার স্কোয়ার, বি এর ওপরে কিউব, সি এর ওপরে 5/2 আর ডি এর ওপরে -2। তাহলে এখানে আমি কি করব, ডেল্টা পি বাই পি সমান 2 আগে নাও আসবে এবং ডেল্টা এ বাই এ হবে, এখানে 3 আগে আসবে এবং এটা হবে ডেল্টা বি বাই বি, আর এখানে 5/2 হবে আর ওপরে হবে ডেল্টা সি বাই সি, প্লাস হবে 2 ডেল্টা ডি বাই ডি। মাইনাস আছে মানে এখানে মাইনাস বসাতে হবে না, আমরা সবসময় কিন্তু প্লাসই নেবো এখানে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 5/2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4। তাহলে এখানে আমাদের হচ্ছে 3 আর এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে 2 প্লাস 6 প্লাস এখানে হচ্ছে 5 3 15/2, এখানে হচ্ছে 15/2 প্লাস এখানে হচ্ছে 4 2 8। তাহলে 8 আর 2 10 আর 6 16, ঠিক আছে 16 প্লাস এখানে হচ্ছে 15/2, তার মানে হচ্ছে 7.5, তার মানে এটা হচ্ছে 23.5, ঠিক আছে 23.5% এটা হচ্ছে। এই হলো আমাদের আজকের এই ওয়ান শট লেকচার। এখন অবধি যা যা করিয়েছি তোমরা কি করবে, এই সব কিছু নোট কিন্তু তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু সেগুলো ডাউনলোড করে নিও। এবং এই চ্যাপ্টার যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, এই ভিডিওটার পর আরও ভিডিও আসবে যেখানে আইআইটির কিছু পিওয়াই কিউ, ডাব্লিউবিজির পিওয়াই কিউ, নিটের পিওয়াই কিউ, জেই মেনের পিওয়াই কিউ সব একসঙ্গে পাঞ্চ করব। তারপরে আমি একটা ভিডিও দেবো যেখানে সব থেকে ইম্পর্টেন্ট যেই সব পিওয়াই কিউগুলো আছে সেইগুলো আমি দেবো। তো সেই সমস্ত কোশ্চেনগুলো পেতে হলে তোমাকে অবশ্যই টেলিগ্রামে থাকতে হবে এবং তার সলিউশন তো আমি ভিডিওতে দিয়ে দেবো। এবং তোমাদের মক টেস্ট হবে এই চ্যাপ্টারে যে শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের মক টেস্ট শুরু হয়ে যাবে, কিন্তু সেটা তোমরা কিন্তু অবশ্যই তাহলে দিও। তাহলে তোমাদের কিন্তু র্যাঙ্কটা কিন্তু আরও বাড়ার চান্স আছে এবং তোমাদের মধ্যে যে সেলফ কনফিডেন্স, সেই সেলফ কনফিডেন্সটা বাড়বে।